এক নাগাড়ে কথাগুলো শেষ করে রোদকে বিছানা থেকে দাঁড় করিয়ে পুনরায় রোদের চোখের পানি মুছিয়ে রোদকে বুকের সাথে মিশিয়ে নিজের কান্নাটা ঠোঁট কামড়ে আটকিয়ে বলল, কাঁদিস না রোদ, মেয়েদের কাঁদতে হয় না। মেয়েদের চোখে পানি মানায় না। তুই হাস, ঠিক ততটাই হাস যতটা হাসলে তুই ভালো থাকবি। আপনি আমায় ভালোবাসবেন? চেষ্টা করব। কষ্ট দিবেন? না। একটা বাচ্চার মা বানাবেন? ভবিষ্যতে। যদি দুটো বাবু চাই? দেব। সত্যি? হুম। দুজনের আর কোনো কথা হলো না। রুম জুড়ে নীরবতা বিরাজ করলো। তবে হয়তো এখান থেকেই শুরু হবে না হওয়া এক ভালোবাসার শুরু। দুটি মন বৈধতার বেড়া জালে মায়ায় মোড়ানো গল্প। তবে শেষটা ভালো হোক, এটাই কামনা। জ্যোতি তখন রাদীপের থেকে নিজেকে ছাড়িয়ে রুমে এসে রাদীপের কর্মকাণ্ডগুলো মন থেকে ঝেড়ে ফেলে বেশ সময় অপেক্ষা করলো আরিশ বাড়ি ফেরার। কিন্তু আরিশ এখনো আসে না দেখে একবার রুমের বারান্দায় যাচ্ছে তো আর একবার রুমে আসে। ওর এমন পাইচারি করার মধ্যে বারান্দায় গিয়ে দোলনাটায় বসতেই আরিশ আয়ান একসাথেই এলো বাইক নিয়ে। কি একটা স্বভাব! বাড়িতে 2-3টা মার্সিডিজ থাকতে এরা বাইক নিয়ে সব সময় চলাচল কেন করে? আরে বাবা, মাঝে মাঝে তো কার নিয়েও যাওয়া যায়। যদি এসব কথা আর না ভেবে উঠে দৌড়ে রুমে এসে আয়নার সামনে নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে ঠোঁট কামড়ে হেসে দরজা খুলে ঢং করতে করতে করিডোর পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতেই দেখলো আরিশ এখনো বাড়ির ভেতরে ঢুকে নিয়ে। যদি দরজায় উকিঝুঁকি মারতেই আরিশ গম্ভীর মুখে আয়ানকে কিছু বলতে বলতে বাড়িতে ঢুকছে। হয়তো আরিশের দিকে ভালো করে তাকালে বুঝতে পারতো আরিশ কোনো কিছু নিয়ে ভীষণ ক্ষেপে আছে। কিন্তু যদি আরিশকে দেখা মাত্র কোনো কিছু না ভেবেই সিঁড়ি থেকে নামার সময় হঠাৎ আরিশেরও চোখ পড়ল তার লাল টুকটুক শাড়ি পরা বউয়ের ওপর। আরিশ জ্যোতিকে আমার বউয়ের মতো শাড়ি পরতে দেখে আয়নের সাথে কথা বলা ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে আয়ন হঠাৎ আরিশকে চুপ হয়ে যেতে দেখে ভ্রু কুঁচকে আরিশের দিকে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে জ্যোতিকে দেখা মাত্রই কোনো কথা না বলেই আস্তে পাশ কাটিয়ে চলে যায়। ওদিকে আয়ান চলে যেতেই জ্যোতি আশপাশ তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে যখন বুঝতে পারল আরিশ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন শাড়ির আঁচলটা সম্পূর্ণ কাঁধের উপর উঠিয়ে হলুদ ফর্সা পেটটা সম্পূর্ণ উন্মুক্ত করতেই আরিশ সেদিকে তাকিয়ে ঢোক গিলে চোখ বন্ধ করে নিয়ে মাথা চুলকাতেই জ্যোতি ততক্ষণই সিঁড়ি বেয়ে নামতে আরিশ চোখ মেলে জ্যোতির দেখে তাকিয়ে বলল, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। বলে হাত উঁচিয়ে জ্যোতিকে ইশারায় কাছে ডাকতেই জ্যোতি ভেঙচি কেটে ওকে ইগনোর করে রান্নাঘরে চলে গেল। আরিশ জ্যোতিকে ওকে ইগনোর করতে দেখে হাত দুটো মুঠি বদ্ধ করে নিঃশ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব নারী, অভদ্র হতেই হবে। বলে রান্নাঘরের দিকে যেতেই দেখে জ্যোতি সানজিদা খানের সাথে রাতের খাবার রেডি করতে সাহায্য করছে। এটা দেখে আরিশ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, মৌ, রুমে আয়। আরিশের গলা পেয়ে জ্যোতি সানজিদা খানের পেছনে লুকোতেই লিমা খান সেদিকে তাকিয়ে বললেন, কি হলো আরিশ, বাবা ডাকছে তো, যাও। লিমা খানের কথায় জ্যোতি সানজিদা খানের পেছনে লুকানো অবস্থায় বলল, মা, তোমার ছেলেকে বলো আমি যাব না ওনার সাথে, ওনাকে এখান থেকে চলে যেতে বলো। জ্যোতির মুখে যাব না শুনে আরিশ রাগে হাতের কাছে রাখা রান্নাঘরে চিনির বয়ামটা পেয়ে তৎক্ষণে সেটা আছাড় মেরে ভেঙে চেঁচিয়ে বলল, বন্দির বাচ্চা, মুখের উপর না বলছিস? তোরও তো আমি আছি। বলে তেরে জ্যোতির দিকে যেতে নিলে সানজিদা খান আরিশের সামনে এসে ওকে জড়িয়ে ধরে রাগ কমানোর চেষ্টা করে বললেন, যাবে তো আমার বাবা, মৌ তোমার সাথেই যাবে। বলে উনি জ্যোতির দিকে তাকিয়ে বললেন, মৌ ওর সাথে যাও। সানজিদা খানের কথায় জ্যোতি হুট করে রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, যাবো না আমি তোমার ওই শয়তান ছেলের সাথে। কথাটা বলতে বলতে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিতে আরিশ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে চুল খামছে ধরল। এমনিতেই সে রেগেছিল, এখন আবার নিজ নারীর কথায় অবাধ্যতা দেখে আরিশ সানজিদা খানের থেকে নিজেকে ছাড়িয়ে রাগে ফোঁস করতে করতে সিঁড়ি বেয়ে জ্যোতির দরজার সামনে এসে দরজা ধাক্কে বলল, মৌ, ভালো চাস তো দরজা খোল, আর নয়তো। জ্যোতি আরিশের কথার তেমন পাত্তা না দিয়ে বলল, নয়তো না খুলে কি করবেন? হ্যাঁ, ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকবেন? হা হা, তার কোনো সুযোগ নেই, কারণ চাবিটা আমি আগেই চুরি করে নিয়ে এসেছিলাম আপনার রুম থেকে। এখন ভেতরে আসবেন কি করে? দরজা ভেঙে ভিতরে আসবো। ভয় দেখিয়ে লাভ নেই, দরজা ভাঙলে বরাবর আপনাকে ভাঙবে। হাফ ফুট, দরজা খোল।
চিৎকার দিয়ে কথাটা বলে দরজায় লাথি দিতেই যুথি আরিশকে আবারও চেঁচিয়ে বলল, আপনি কি ভয় পাই নাকি যে দরজায় লাথি দিলে দরজা খুলে দেব? উহুম, একদম খুলবো না। তোর বুকে যখন এত সাহস, দরজাটা একবার খোল। আরিশ কথাটা বলতেই যুথি মনে মনে আওড়ালো, আমারে তো পাগলা কুত্তা কামড়াইছে যে দরজা খুলে আপনার হাতে দাবাং মার্কা চড় খাই। তার চেয়ে বরং আমি কুল মুডে ডান্স করি। মনে মনে এসব কথা ভেবে আগে থেকে এনে রাখা সাউন্ড বক্সটা অন করতেই সেটা থেকে হিন্দি গান বেজে উঠল। ডারপিক ডান্স করে ডান্স করে ডান্স করে। যুথি গানের তালে তাল মিলিয়ে ডান্স করতেই আরিশ রোমের মধ্যে গানের শব্দ পেয়ে এবার নিজেকে চেয়েও স্বাভাবিক রাখতে পারল না। অতিরিক্ত রাগে শূন্য হয়ে দরজায় পরপর শব্দ করে লাথি মারতেই যুথি ডান্স বন্ধ করে কেঁপে উঠে তাড়াতাড়ি সাউন্ড বক্সটা বন্ধ করে দিতেই বাহির থেকে শুনতে পেল আরিশের অতিরিক্ত রাগের গর্জনী। এইটুখানি পটুলে শাড়ি পরে আমাকে পাগল করে। রোমারকে ডান্স মারাও? তোর একবার হাতে না গেলে পাই, খোদার কসম। তোকে যদি জানি শেষ না করি, দরজাটা খোল। আরিশের এত জোরে দরজা ধাক্কানোর শব্দে সাথে এমন গর্জনী দেওয়ার কথায় জ্যোতি সব সাহস হাওয়া হয়ে কই গেল কে জানে। মুহূর্তে ভয়ে সিঁড়িয়ে গিয়ে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়াতেই আরিশ তখনও জ্যোতির দরজা খুলছে না দেখে দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারছে। নিচ থেকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সানজিদা খান, লিমা খান, সাথে ওনার বাকি দুই জাল সাফওয়ান খান, ওনার ভাইয়েরা থেকে শুরু করে ছোট বড় সবাই যুথির দরজার সামনে আসতেই আরিশ তখনও সমানভাবে দরজায় লাথি মারতেই সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না আম্মু। আচ্ছা আমি থাকবো, আর নয়তো অবাধ্য নারী। বলে আবারও দরজায় লাথি মারতে মারতে বলল, ছ্যা, শালার জিন্দেগি। একটা মেয়ে মানুষকে সামলাতে পারি না, একটা মেয়ে মানুষকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই টুকিখানি মেয়েটা নাকি আমাকে তো ইশারা না যাচ্ছে, মনে তো চায়। আরিশকে এমন আবারও ভয়ঙ্করভাবে রেগে যেতে দেখে যুথি ভয়ে কেঁদে উঠতেই ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, তোমার ছেলেকে বলো না আমার ভুল হয়ে গেছে। আবার ভয় লাগছে তো ওনাকে আমার। তোর ভুলের মায়ের বাপ, হাফুট, দরজা খোল। আরিশ কথাগুলো বলতে বলতে এক প্রকার দরজা ভাঙার মতো ধাক্কাতেই ওকে থামানোর জন্য সাফওয়ান খান, মাহমুদ খান ওকে টেনে দরজার থেকে সরাতেই আরিশ চেঁচিয়ে বলল, তোমরা আমাকে এভাবে কতক্ষণ আটকাবে? এতে কোনো লাভ হবে না। আজ আমি ওকে জানে শেষ করব, তবেই ক্ষান্ত হব। ওর এমন ভয়ঙ্কর কথার মধ্যে যুথি শাড়ির আঁচলটা খামচে ধরে ভয়তুর কণ্ঠে আবারও বলল, আমি খুলে দিচ্ছি দরজা, তাও দরজা ভাঙবেন না। যুথি কথাটা বলে দরজার দিকে এগিয়ে আসতেই সানজিদা খান পরিস্থিতি দেখে বুঝলেন এখন যুথি দরজা খুলে আরিশের সামনে আসলে এখানে তাণ্ডব হবে ভেবে ততক্ষণে ওকে নিষেধ করে বললেন, মৌ, তুমি এখন দরজাটা খোলো না। আর উনি কথাটা শেষ করতে না করতেই যুথি দরজাটা খুলে দিতেই আরিশ ওনাদের দুজনার থেকে ছিটকে নিজেকে ছাড়িয়ে যুথির রুমের মধ্যে টেনে এসে যুথিকে ওর দিকে ঘুরিয়ে একের পর এক এগালে ওগালে ঠাস ঠাস এক নাগারে যে কতগুলো দাবাং মার্কা চর মারল কে জানে, তবে 10-12টা তো হবেই। যুথি এতগুলো দাবাং মার্কা জ্বর খেয়ে কাঁদতেও যেন ভুলে গেল। হলুদ ফর্সা গাল দুটো কেমন মোটা আঙুলে ছাপ পড়ে গেছে, ওর মাথা কেমন ভনভন করে উঠল, মনে হলো কান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, হাত দুটো কেমন কাঁপন শুরু হলো। যুথি আর পারল না নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে, ততক্ষণে হেলিয়ে মেঝেতে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে বিছানার ওপর ধাক্কা মেরে ফেলে সর্বশক্তি দিয়ে যুথির গলা চেপে ধরতেই যুথি কোনো রকম সারা শব্দ করতে পারল না, শুধু কেমন চোখ মুখ তাড়াতেই মনে হলো আর 1 মিনিট এভাবে থাকলে হয়তো এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। যদি কোনো রকম শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেই ততক্ষণে সাফওয়ান খান থেকে আরিশের চাচারা দৌড়ে রোমের মধ্যে এসে আরিশকে যুথির থেকে টেনে সরিয়ে নিতেই যুথি ততক্ষণে দম নিতে না পেরে ওখানেই চোখ দুটো বন্ধ করে নেয়। যুথি নিথর দেহে হাত পা ছেড়ে দিতেই সবাই সেদিকে একবার তাকাতেই সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বললেন, কি করলে এটা? তুমি তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। ও আমার কথা না শুনলে অকালের প্রাণ হারাতে হবে, এটাই সত্যি। তোমার মতো উন্মাদ একটা তার ছেঁড়া ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম। ও এইটুকু মেয়ে আরিশ, ওর আবেগ কাজ করে, বিবেক নয়। যে তোমার মন মতো করে চলতে পারবে, বাচ্চা মানুষ, ভুল হবে, অভিমান করবে, এটাই স্বাভাবিক। এখন ওর উড়ন্ত বয়স, দুরন্ত ডানা মেলে চলবে। তোমার মতো 30 বছরের দামড়া নয়, সে সব কিছু বুঝবে। ও যতটুকুই হোক,
আমার ঠিক ওকে ততটুকুই লাগবে। ওকে আমার কথা শুনতে হবে, আমার হাতে হ্যাঁ নাতে না। ওকে এভাবে চলতে হবে, ওকে আমার বাধ্য নারী হতেই হবে, আর নয়তো ওকে মারবো, দরকার হয় আমি নিজেও মরবো। তুমি একটা হিংস্র জানোয়ার। শুনে রাখ, এতদিন ভেবেছিলাম তুমি ঠিক হবে, তাই মানতে না চাইলেও মেনে নিতাম। কিন্তু আর নয়, আজ এই মুহূর্তে থেকে তুই ময়ূর থেকে দূরে থাকবে। ওকে ছোঁবে না, ওর কাছে আসবে না। সাফওয়ান খান সম্পূর্ণ কথাটুকু শেষও করতে পারলেন না। তার আগেই হিংস্র আরিশ আবারও ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে বলল, ছোবো, 1000 বার ছোবো, জানুয়ারি থেকে জঘন্যভাবে ছোবো। কে আটকাবে আমাকে? তোমরা। ওকে আজ আমি মেরেই ফেলবো। তোমরা বাধা দিতে আসলে ওকে নিয়ে বাড়ি ছাড়বো, আর ওকে নিয়ে বাড়ি ছাড়লে ভেবো না ওকে যত্ন করে সুস্থ করব। কারণ তুমি তো বলেই দিয়েছ ওর কাছে যাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না, আর কাছে না গেলে তো মন মতো আদর করতে পারবো না। তার চেয়ে বরং আমি ওকে মেরে এমনভাবে ছুরি দিয়ে কুচু কুচু করে কেটে কফিনে ভরে মাটি চাপা দিয়ে রাখবো। তখন না থাকবে বাস আর না বাঁচবে বাসে। বলে ভাঙচুর রেখে পুনরায় যুথির দিকে তেড়ে যেতে নিলে ওনারা আবারও আরিশকে সবাই মিলে চেপে ধরতেই ওকে শান্ত করার চেষ্টা করে ইউনুস খান বললেন, আরিশ, আমার বাবা এমন করে না। তুমি মৌকে ছবি, মৌ তোমার কথা মতোই চলবে। মৌ, তোমার নিজেকে শান্ত করো বাবা, নয়তো মেয়েটা তোমার আঘাতে মরে যাবে। তখন আবার সেই তুই ওর বিষয়ে উন্মাদ হয়ে যাবে। এভাবে আঘাত করো না। ইউনুস খান কথাটা বলতেই আরিশ যুথির দিকে না গেলেও অন্যদের থেকে নিজেকে ছিটা মেরে ছাড়িয়ে ওই রুম থেকে বেরিয়ে যেতেই ওনারা এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচলেন। আরিশ চলে যেতেই সানজিদা খান বাকি মা চাচিরা যুথির কাছে গিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে চোখে মুখে পানি ছিটানোর মধ্যেই ততক্ষণে শুনতে পেলেন আরিশের রুমে পুনরায় ভাঙচুরের শব্দ। ওনাদের কারো বসতে বাকি নেই। এখানে রাগটা ছাড়তে না পেরে রমি গিয়ে নির্মের জিনিসগুলোর উপর ছাড়ছে, তাই সে দিকে ওনারা আর খেয়াল দিলেন না, কারণ ওনাদের জানা এটা নতুন নয়। আরিশের রাগ উঠলে জিনিসপত্র ভাঙবেই, আর রাগ কমে গেলে আবারও পুনরায় জিনিসপত্র আরিশের রুমে দিতে হবে। এমন যে কতবার হলো তার হিসেব নেই। জিনিস ভাঙে ভাঙুক, তাও মানুষ পিটিয়ে না মারুক। এটা তাদের কথা। আরিশ রুমের জিনিসপত্র সব ভাঙা হয়ে গেলে আরিশের রাগ এমনি পড়ে যাবে ভেবে ওনারা সবাই যুথির কাছে এসে ওকে জাগানোর চেষ্টা করে। আবারও চোখে মুখে পানি ছিটাতেই কোনো কাজ হলো না দেখে হাতে পায়ে মাথায় তেল দিয়ে মালিশ করে যুথির পালস চেক করতে দেখলো খুব অল্প। কী করবে কিছু ভেবে না পেয়ে সবাই মিলে যুথিকে ডক্টরের কাছে নিয়ে গেল। রাত তখন প্রায় 10টার ঘরে। এই সময় বাড়ির মেয়েকে নিয়ে সবাই হসপিটালে। যুথিকে হসপিটালে নিয়ে আসতেই ওখানের একজন ডক্টর পালস চেক করতেই অবাক হয়ে বলল, মেয়েটার পালস তো একদম নেই, আজও কি বেঁচে আছে? মনে তো হয় না। ডক্টর একথা বলতে সাফওয়ান খান ঘাবড়ে গিয়ে বললেন, প্লিজ ডক্টর, ওকে তাড়াতাড়ি করে কেবিনে নিয়ে যান, অক্সিজেন দেন। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাফওয়ান খান কথাটা বলতেই ডক্টর একবার যুথির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মেয়েটার গালে কি হয়েছে? পোশাক আশাক সাজ দেখে তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে গিয়েছিল। সেসব পরে শুনেন ডক্টর, আগে ওকে নিয়ে যান। সাফওয়ান খান অলরেডি ডক্টরের সাথে কথা বলার মধ্যে ডক্টর আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকেই আসতেই খান বাড়ির লোকেদের দেখে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে এসকে? কথাটা বলে নিথর দেহে শুয়ে থাকা যুথির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সাফওয়ান খান কিছু বলার আগেই আহিল আবারও বলল, আরে এই মেয়েটা আপনার ছেলে আর কে, মানে আরিসের বউ না? সাফওয়ান খান আরো কিছু বলতে যাবেন তার আগেই তখন এই ডাক্তারটা বলল, দেখুন না স্যার, মেয়েটার পালস নেই, মনে তো হচ্ছে আর নেই। ওনার কথাটা আহিলের কানে নিল না, তাড়াহুড়ো করে বলল, কথা বলার টাইম নেই ডক্টর সোহাগ, ওকে ইমার্জেন্সিতে নিন। আর নয়তো সে সত্যি এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে না কিনা সন্দেহ। কারণ মেয়েটার এই অবস্থা কি করে হয়েছে, কেন আবার এভাবে মেরেছে সেটা দেখবে না? আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে, কিন্তু এটা মানবে না জীবন মরণ আমাদের হাতে না, আল্লাহ হাতে। আর এটাই আর কে স্বভাব। একে কথাটা বলতে ডক্টর সোহান বুঝে গেল ডক্টর আহিল কার কথা বলছে, কারণ আরিশ যেদিন এই হসপিটালে এসেছিল সেদিন আহিল রেড করে আসার জন্য যেই তাণ্ডব শুরু করেছিল
এটা কি ভোলা সম্ভব? তাছাড়া সবচেয়ে বড় কথা, একে নাম গুলশান এলাকার মানুষ এক কথায় চেনে, মির্জানি খান বংশ বলে কথা। তাই ডক্টর সোহান আর কথা না বাড়িয়ে যুথিকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে স্লাইন প্লাস অক্সিজেন থিয়ালাইট দিতে প্রায় 1 ঘন্টা পর যুথির পালস আসে। যুথির পালস আসতেই আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল, চিন্তা করবেন না, কিছু সময় যেতে সেন্স ফিরে আসবেই ইনশাল্লাহ। চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফন খানের হাতে দিয়ে আবারও বলল, এগুলো এগুলো খেলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, আপনার কুলাঙ্কার ছেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন, আর নয়তো আপনার ছেলে কোন দিন এইটুকু মেয়েটাকে মেরে ফেলবে কে জানে। উক্ত কথাটা বলে উনি চলে যেতে সাফন খান সবাইকে গাড়িতে উঠতে বলে যুথিকে নিয়ে সবাই বাসায় চলে আসে। যুথিকে নিয়ে এসে ওকে শুইয়ে বেশ কিছুক্ষণ ওর কাছ থেকে সবাই যে যার রুমে চলে যেতেই সানজিদা খান থেকে গেলেন ওর সাথে। যদিও যুথির মা থাকতে চেয়েছিল, কিন্তু সানজিদা খান নিষেধ করতেই উনি আর কথা বাড়লেন না, নিজের রুমে নিচে চলে গেলেন। রাত প্রায় 2টো। এমন সময় যুথি আস্তে করে চোখ খুলে তাকাতেই পানির তৃষ্ণায় কোনো রকম বল প্রয়োগ করে বিছানায় উঠে বসতেই মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে বামে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে, তখন সামনের মানুষটাকে দেখে ভয়ে আটকে উঠতেই হাত থেকে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। যুথি সামনে আরিশের দিকে তাকিয়ে ভয়ে পরপর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, কোনোদিনও আপনার অবাধ্য হব না, তো কোনোদিনও শাড়ি পরে সাজগোজ করে আপনাকে দেখাবো না, তাও মেরে ফেলবেন না আমায়। যুথি আরিশের ভয়ে ফুপিয়ে উঠতেই আরিশ নেশাত্মক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে একটানে ওর মুখের কাছে এনে যুথির নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুমু খেতে নিলেই সানজিদা খান গ্লাস ভাঙার সাথে যুথির ফোপানো কান্নার শব্দ পেয়ে ঘুমের ঘোরে ভ্রু কুঁচকে উঠে বসে। ডিম লাইটটা অফ করে লাইট জ্বালাতেই ততক্ষণে আরিশ যুথিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিতেই সানজিদা খান এই সময় আরিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুঁচকে বললেন, তুমি এত রাতে এই ঘরে কি করছো? যুথি নিজের পাশে সানজিদা খানের কণ্ঠ পেয়ে ততক্ষণে ওনার পিছু গিয়ে লুকোতেই আরিশ সেদিকে তাকিয়ে বলল, আম্মু, আমার বউ লাগবে, একদম একলা, কিছু করার ভীষণ ইচ্ছে করছে। আরিশ এমন কথা বলতেই সানজিদা খান চড়ে গিয়ে বললেন, আমি তোমার মা হই, মায়ের সামনে একটু তো লজ্জা সম্মান নিয়ে কথা বলো। উনি কথাটা শেষ করতে না করতেই আরিশ দায় ছাড়া ভাব নিয়ে একইভাবে বলল, আম্মু, অতি সম্মান ও লজ্জার সাথে বলছে, আমার বউকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে। তুমি যদি আমার বউকে একলা আমার কাছে দিতে, তাহলে ইচ্ছেটা সম্পূর্ণ করতাম। আরিশ এমন নির্লজ্জের মতো কথাটা বলতেই সানজিদা খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না, কারণ উনি কি বলবেন, ওনার কুলাঙ্গার ছেলে কি বলে ওঠে তার ঠিক নেই ভেবে উনি উঠে চলে যেতে দিলে যুথি ওনার আঁচল টেনে ধরে ওনার পেছনে লুকোতে লুকোতে ভয়ে সিটিয়ে গিয়ে বলল, মা তুমি যেও না, তোমার ছেলেকে ভীষণ ভয় লাগছে তো আমার। যুথি সানজিদা খানের আঁচল টেনে ধরতেই উনি আরিশের দিকে তাকিয়ে বললেন, ও তোমার কাছে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে, ওর ভয়টা কাটুক, তারপর না হয়। সম্ভব না, ওকে আমার এক্ষুনি লাগবে। আরিশ কথাটা বলতেই উনি যুথির থেকে আঁচলটা ছাড়াতে চাইলে যুথি ওনার আঁচলটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, না মা, যেও না, আমাকে ওনার কাছে রেখে যেও না। যুথি সানজিদা খানের আঁচল ছাড়ছে না দেখে আরিশ এবার উঠে যুথির পেছন থেকে দুহাত ওর কোমরে চেপে সানজিদা খানকে বলল, তুমি যাও। সানজিদা খান যুথির থেকে জোর করে নিজের আঁচলটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতেই আরিশ যুথিকে ছেড়ে গিয়ে দরজার ভেতর থেকে লক করে যুথির দিকে ঘুরে ঠোঁট কামড়ে বাঁ হাতের বুড়ো আঙুল দ্বারা ঠোঁট চুলকে বলল, এখন পালাবি কিভাবে? জানিস তো, আমার যেটা চাই সেটা চাইই চাই। এতটুকু বলে থেমে আবার বলল, জানিস, তোকে তখন ভীষণ আদর করার ইচ্ছে হয়েছিল, একদম তোর ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, অপত্য জিনিসটা তো আমার পছন্দ না, কিন্তু তুই সেটাই করিস যাতে আমার মাথায় ঠিক থাকে না, পরে তোকে আঘাত করে। কিন্তু এখন আমার কেন জানি তোকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, তাই ডোন্ট ডিস্টার্ব। বলে যুথির কাছে এগোতে নিলে যুথি ভয়ে বিছানার উপর পেছাতে পেছাতে কাপা কণ্ঠে বলল, আপনাকে ভয় লাগছে তো, আমাকে যেতে দিন না মায়ের কাছে।
জ্যোতির কথার মাঝে আরিশ ওর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতে জ্যোতি ওকে সরানোর চেষ্টা করে বলল। আমার শরীর কাঁপছে, প্লিজ ছাড়ুন আমায়। জ্যোতি ছোটার জন্য ছটফট করেও পারল না আরিশের সাথে। ততক্ষণে আরিশ গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলে জ্যোতির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে চুমু খেতেই জ্যোতিকে বিছানায় ফেলে দিয়ে জ্যোতির বুকের থেকে শাড়িটা সরিয়ে চুমু খেতেই জ্যোতি ভয়ে আবারও কেঁদে উঠল। কিন্তু আরিশ জ্যোতির কান্না দেখার মতো হুঁশে নেই। সে নিজের কাজে এতটাই মত যে পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাজ থেকে ফিরে তাকাবে না। আরিশ জ্যোতির ব্লাউজটা খুলে নিতে জ্যোতি দু হাত দ্বারা বুক ঢেকে ধরতেই এতে আরিশ বেশ বিরক্ত হলো। তাই আশেপাশে তাকাতেই জ্যোতির একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে জ্যোতির হাত শক্ত করে বেঁধে দিতেই জ্যোতি সেটা খোলার চেষ্টা করতেই আরিশ আবারও জ্যোতিকে নিজের কাছে টানতেই জ্যোতি আরিশের ঘাড়ে কামড় দিতেই আরিশ এতে আরো হুঁশ হারিয়ে জ্যোতিতে মত্ত হতেই জ্যোতি আর পারল না আরিশের সাথে। আরিশ একটু একটু করে সম্পূর্ণভাবে তার মৌতে মত্ত হতেই বেশ সময় যেতেই যখন আরিশ ওকে ছাড়ল না তখন জ্যোতি অতিরিক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে আবারও নেতিয়ে যেতে যেতে বলল, এখন ছেড়ে দিন না আরিশ ভাই, কষ্ট হচ্ছে আমার। আরিশ ওকে কোনোভাবেই ছাড়ছে না দেখে জ্যোতি আর সহ্য করতে পারছে না। কষ্টে ওর এখন মরে যেতে ইচ্ছে করছে, না পারছে বাধা হাতটা ছাড়াতে আর না পারছে আরিশকে নিজের থেকে সরাতে। জ্যোতি আর সহ্য করতে না পেরে ওর নিঃশ্বাস এতটাই জোরে হয়ে গেছে যে আরিশ আর অল্প সময় এভাবে থাকলে জ্যোতি আবারও সেন্স হারাবে। জ্যোতি নেথে গিয়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই আর পারছি না তো, এবার সরুন না, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে ভীষণ, আমার সত্যি কষ্ট হচ্ছে। আরিশ তার মৌয়ের থেকে সরে আসতে পারছে না। তার এখনো মন ভরেনি, কিন্তু তার মৌয়ের এমন কষ্টে মন না ভরলেও এবার ছেড়ে দিল। আরিশকে ছেড়ে দিতেই জ্যোতি জোরে জোরে নিঃশ্বাস নিতেই আরিশকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়তেই জ্যোতি আর কোনো রকম নড়াচড়া করল না। হয়তো এতটাই সে আরিশের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেশ ধরেই আরিশের বুকে ঘুমিয়ে গেছে। জ্যোতি আরিশের বুকে ঘুমিয়ে যেতেই আরিশ বিরক্তিতে পরপর নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কি একটা বানের বাসর করলাম আমি। বউ ধরা ছোঁয়ার আগেই বলে ছাড়ুন, এখন একটু আদর করতে গেলে বউ বেহুশ হয়ে পড়ে। নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতার হার্বাল খাওয়াতে হবে, যেন বউ আদর করার আগেই বেহুশ না হয়ে পড়ে। মাঝরাতে আরিশের এলোপাথারি অত্যাচারের পর মাত্রই জ্যোতির সেন্স এসেছে। জ্যোতির সেন্স আসতেই শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতেই বুঝতে পারল তার রাগী আরিশ ভাইটা তাকে এভাবে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। আরিশ জ্যোতিকে নিজের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছে যে জ্যোতির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এইভাবে যে আমি একটু শ্বাস পর্যন্ত নিতে পারবো না? কথাটা ভেবে জ্যোতি আরিশের হাত পাগুলো নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ততক্ষণে আরিশ সেটা টের পেয়ে উঠে বসে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমার মোর কি সেন্স ফিরেছে? আরিশের খুশি হওয়া মুখটা দেখে জ্যোতি মুখের উপরে উড়ে আসা চুলগুলো বা হাত দ্বারা সরিয়ে উঠে বসতেই আরিশ ওকে টেনে ওর গালে কানে চুলে চুমু খেতে খেতে জ্যোতি ওকে নিচের থেকে সরাতে চেয়ে বলল, আমার পুরো শরীর ব্যথা, আপনার সামান্য চুমুতেও ব্যথা পাচ্ছি আমি। লাভ ইউ মৌ। আরিশ কথাটা বলতেই জ্যোতি চুপ হয়ে অন্যদিকে তাকাতেই আরিশ আবারও ওর দিকে তাকিয়ে বলল, আমার ছোঁয়া পেয়ে তুই এত সুন্দর হবে, জানলে আরো আগে ছুঁয়ে দিতাম। বলে জ্যোতির গলায় মুখ ডুবাতেই জ্যোতি আরিশের লক্ষণ ভালো না দেখে আরিশকে ছাড়াতে চেয়ে বলল, আরিশ ভাই, আপনি নিজের মধ্যে নাই, মরে যাব আমি। প্লিজ না, আপনি অনেক ব্যথা দেন আমায়। আমি আরিশ খান যেখানে হাত দেয় সেখানে ক্ষত করে ছাড়ে, যেটা তার সেটাকে যত্ন করতে জানে, আর যেটা তার নয় সেখানে কান্না করার সুযোগটুকুও রাখে না। আর যেখানে তুই সম্পূর্ণটাই আমার, সেখানে তুই আমার ছোঁয়ায় কাঁদবি না, যন্ত্রণা পাবি না। আমি তোকে ছুঁয়েছি, তার ক্ষত তোর শরীরে থাকবে না, এটা তো হতেই পারে না। আমি তোকে ছোঁবো, ব্যথা দিব, তুই সে ব্যথায় কাঁদবি, তা আমার দেওয়া ব্যথায় আমাকে জড়িয়ে, আর না তুই অন্যথায় কাঁদতেও পারবি না। বলে আরিশ জ্যোতির ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিতেই জ্যোতি ফুপিয়ে উঠে আরিশ ও ঠোঁট দুটো ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, I really love you so much. Let me give you a little affection, please. আরিশ কথাটা বলতেই জ্যোতি ওকে জোরে ধাক্কা দিয়ে বলল, ছাড় আমায়। কি বললি? আবার বল। জ্যোতিকে চুপ থাকতে দেখে আরিশ আবারও বলল, I will adore you now, and you will endure it. That's final. আরিশের মুখে এমন একটা কথা শুনে জ্যোতি চোখ দুটো ছোট করে ফুপিয়ে বলল, আমার কথাটা তো শুনুন,
আমি মরে যাব। শ্শ্, মৌ। বলতে বলতে আবারও যুথি নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, আমি ডার্ক রোমান্স করতে পছন্দ করি, আমার সাথে থাকলে অভ্যাস হয়ে যাবে। আরিশ এবারও যুথিকে বুঝলো না বলে যুথির ছোট্ট অষ্টাদশী মনটা কষ্টে জর্জরিত হলো, কিন্তু তবুও তা আরিশকে মুখ ফুটে বলতে পারল না। আরিশ মন মতো তার মৌকে এলোপাথারি আদর করে ছেড়ে দিতেই যুথি কোনোরকম বিছানা থেকে টেনে টুনে নিজেকে তুলে শরীরে চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমের দিকে যেতেই আরিশ সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, আই রিয়েলি 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 লাভ ইউ, আই লাভ ইউ ডিপলি। যুথি আরিশের কথায় কোনো রকম সারা শব্দ না করে আগের মতো ওয়াশরুমে ঢুকতেই আরিশ ঠোঁট কামড়ে হেসে বলল, একা একা গোসলে যাচ্ছিস, আমাকে নিবি না? দাঁড়া, আমিও আসছি। বলে শোয়া থেকে বিছানার উপর উঠে বসতেই যুথি ওয়াশরুমের দরজাটা মুখের উপর ঠাস করে লাগাতে লাগাতে বলল, না। যুথিকে এভাবে দরজা লাগিয়ে দিতে দেখে আরিশ এবার একটু শব্দ করে হেসে উঠে বলল, শাড়ি পরে বোতল শেষে শরীর দেখে আমাকে শিক্ষা দিতে আসলে, পরের বার এর থেকে বেশি কষ্ট দিব। সারা বেলা পার হয়ে বিকেলের শেষ প্রান্ত, গোধূলির পরন্ত সময় আরিশ আয়ন রাজনীতিক কাজে ব্যস্ত। আজ দুপুরের খাবারটাও দু ভাইয়ের পেটে ঝুটিনি। পলিটিক্স কাজ আরিশের পছন্দ, ক্ষমতা ক্ষমতা খেলা বরাবরই তার একটা পেশা। তবে সময়ের সাথে যেন রাজনৈতিক কাজ কমবে বেড়েই চলেছে। রাত করে ছাড়া এখন বাড়ি ফেরা হয় না। এর মধ্যে আবার সামনে আয়নের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা, যার জন্য আয়নকে এখন সবসময় আরিশের পাশে পাওয়া যায় না। এই যেমন দুদিন যাবৎ আয়ন পরীক্ষার প্যারায় আরিশের সাথে থাকতে পারেনি। সে দুদিন কাজ, গতকাল আর আজ সামনে তোরে যাচ্ছে ওরা। সারাদিনের এত এত ব্যস্ততার মাঝে আরিশ একবারের জন্য তার মোর খবরটা নিতে পারেনি। দেখে তাড়াতাড়ি কাজ সেরে ক্লান্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দিতেই সানজিদা খান কলটা রিসিভ করতেই আরিশ বলল, আমার বউকে ডেকে ফোনটা দাও। আরিশ কল দিতেই উনি যুথিকে ডাকতেই যুথি উপরের থেকে নিজের রুমে বসেই চেঁচিয়ে বলল, মা ভালো লাগছে না, পেট ব্যথা করছে, সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। সানজিদা খান যুথির কথায় আরিশকে বললেন, মৌয়ের শরীর ভালো না, তুমি বরং বাসায় এসে কথা বলো। হুম, তুমি আসবে কখন? এখন আসছি আমি। তুমি যখন আইসো তাহলে ফোন করার কি প্রয়োজন ছিল? সে তুমি বুঝবে না আম্মু। আরিশ কথাটা বলতেই সানজিদা খান নিশ্চুপ হয়ে যেতেই আরিশ ফোনটা রেখে আয়নকে বলল, আয়ান, ভাই। আমি বাড়ি যাব আমার বউয়ের কাছে। আচ্ছা যাও, আমি এই দিকটা দেখছি, শেষ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। হুম। ঝকঝকে রাতের আকাশের তারাগুলো দেখতেও যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। কেমন কেমন গা ঠান্ডা হওয়া, অস্থির বাতাস অশান্ত মনটাকেও শান্ত করে দিতে পারে। তবে আজ যেন ফাড়ির মনটা কিছুতেই ভালো হচ্ছে না। যে ফাড়ি ছাদে এসে আকাশের তারার শরীরে ঠান্ডা প্রকৃতির বাতাস লাগা মাত্র সব মন খারাপ ভালো হয়ে যেত, আজ তার কিছুই হচ্ছে না। ফাড়ি ছাদের রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতেই মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। ফাড়ির এমনটা মনে হতেই তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে তাকাতেই লুসিয়ানকে দেখা মাত্র ওকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের জীবনে পূর্ণতা পেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? বলুন না, আপনার আমার পরিচয় তো বেশি দিনের নয়, তাহলে কেন কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হলাম? আপনাকে হারিয়ে ফেলবে এই জন্য? যদি হারানোরই হয় তাহলে মায়া কেন জন্মালো? বলুন বলুন না। ফাড়ির কান্নাটা হয়তো লুসিয়ান বুঝলো, তাই বাঁকা হেসে ফাড়ির মাথায় হাত বুলিয়ে ইংলিশ বাক্যে বলল, কেউ কাউকে হারাবো না, ওয়েট এন্ড সি। লুসিয়ানের এমন কথার মানে বুঝতার ফাড়ি কিছুই বুঝলো না। তবে হারাবো না শুনে লুসিয়ানের বুক থেকে মাথা তুলে বলল, আম্মু কোনোদিনই মানবে না। তাছাড়া আপনাদের তো কালকেই ফ্লাইট, আপনি তো চলে যাবেন, কিভাবে কথা বলবো আপনার সাথে? আম্মু তো আমার ফোনটাও নিয়ে গেছে। কথা বলার প্রয়োজন নেই। মানে? কিছু না। আপনি কিছু একটা বলতে চাইছিলেন, প্লিজ লুকাবেন না, বলুন না। পূর্ণতা না পেলে তো কিছু করার নেই। কি? দেখো, সব কিছুর পূর্ণতা পেতে হবে এমন তো কারণ নেই। থাক না কিছু অপূর্ণতা, ভুলে যাও আগের সব কিছু। আমি তো চলে যাব, মনে করবে আমি এক মরিচিকা ছিলাম। লসিয়ান? হ্যাঁ, আমি এটাই বলতেই ছাদে এসেছিলাম। তাহলে এতদিন? বললাম তো, মনে করবে মরিচিকা। লুসিয়ানের মুখে প্রতারণার কথা শুনে ফাড়ি লুসিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে পেছাতে পেছাতে অবিশ্বাস্য কণ্ঠে চিৎকার করে বলল, কেন করলেন প্রতারণা? আমার ফরেন ছেলেদের প্রতি দুর্বলতা ছিল,
এটার এই সুযোগ নিলেন তাই না? ফারি লুসিয়ানের থেকে পরপর প্রতারণার আঘাত পেয়ে ওর হাত পা কাঁপে, চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তেই শুরু করলো। ততক্ষণে ফারির আগে লুসিয়ানের কলার চেপে কাপা কণ্ঠে বলল, ভালোবেসেছিলাম, অন্যায় তো করিনি। কেন করলেন এটা আমার সাথে? আমার ভালোবাসা তো ভুল ছিল না। আমি এমনই। তাহলে এতদিন আপনি আমার কাছে আসা, আপনার ছোঁয়া, সবকিছু মিথ্যা ছিল। লুসিয়ান কথাটা বলতে ফারি ঠাস করে লুসিয়ানের দুগালে থাপ্পড় মেরে বলল, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করলো না? না। কি করে বলছেন এগুলা? আপনি চলে যাবেন বলে মনকে কোনো রকম মানাতে পারছিলাম না, বাড়ির কাউকে বোঝাতেও পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি, আর না পারলাম নিজের মনকে বোঝাতে। কথা পেঁচাও কেন তুমি? ভুলে যাও সব কিছু। সব কিছুই এত সহজ? চাইলেই সহজ। আপনি আমার সাথে প্রতারণা করে এড়িয়ে যাবেন ভাবছেন, সেটা পারবেন না। কি করবে তুমি? বাজে লোক, আমি আপনাকে ছাড়বো না। কিছুই করতে পারবে না। পারবো না। না। একই রকম দায় ছাড়া ভাব নিয়ে লুসিয়ানকে আজ এভাবে বদলে যেতে দেখে ফারি নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল, পারবো, তবে হ্যাঁ, আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতেই পারবো। তখন আর কেউ কোনো বোঝা জোর করে আমার উপর চাপিয়ে দিবে না। তোমার মতো মেয়ের আর কি পারে? ফালতু যত সব। লুসিয়ানের শেষ কথাটা ফারির কর্ণকুহর হতেই ও আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। কষ্টে দুঃখে নিজের ভাগ্যকে দোষারোপ করে দৌড়ে সেখান থেকে ছুটিয়ে চলে আসে। ফারি চলে যেতেই লুসিয়ান ছাদের দরজার দিকে ভালো করে দেখে নিল ফারি একেবারে নিচে চলে গেছে কিনা। লুসিয়ান ফারিকে দেখতে না পেয়ে ফারির দেয়া গালের থাপ্পড়গুলোর জায়গায় হাত রেখে বলল, বাহ, হোয়াটস দ্য ফেস অ্যাবাউট বাঙালি গার্ল? Did he slap her 2 times? Likely Karen she is used to bliss and she didn't feel my pain. Otherwise my words cheeks would have turned to red. বলে সেভাবেই গালে হাত রেখে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। আরিশ তখন চলে আসতেই আয়ন মোটামুটি কাজ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে আগে এলো তানিশাদের বাসার সামনে। আয়ন প্রায় 25 মিনিট বাইক রাইড করে তানিশার বাসার নিচে আসতেই পকেট থেকে ফোন বের করে মনু নামে সেভ করা তানিশার নাম্বারে কল দিতেই আজ প্রথমবারই কল রিসিভ হতেই আয়ন বলল, শতচাপ ক্লান্তির মাঝে আমার জান কল রিসিভ করলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়নের মুখে এমন আদরে কণ্ঠে জান শব্দটা শুনে ফোনের অপর পাশে তানিশার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো, তবে কিছু বলল না। চুপচাপ ফোনের অপর পাশে লজ্জা পেতে দেখে আয়ন আবারও বলল, নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আসো। আয়ন কথাটা বলে ফোন কেটে দিতেই তানিশার নাক কান দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে হাতের ফোনটা বিছানার ওপর রেখে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু কেটে শরবত বানিয়ে সেটা হাতে করে আয়নের সাথে দেখা করতে রাস্তায় এসে দাঁড়াতেই আয়ন সেদিকে তাকাতেই তানিশা মাথাটা নিচু করে আয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন আপনার শরবত। আমার? বাবা, ভাবা যায় আমার তানুরানী আমার জন্য শরবত করে নিয়ে এসেছে। আপনি কষ্ট করে এলেন তো, তাই ভাবলাম বাসি তো আর ঢুকবেন না, এখানে নিয়ে আসি। আয়ান আর এ নিয়ে কথা বাড়ালো না, তবে প্রিয়সী নিজ হাতে শরবত নিয়ে এসেছে এটাই তার শান্তি ভেবে ঢকঢক করে সম্পূর্ণ গ্লাস খালি করে গ্লাসটা একপাশে রেখে পকেট থেকে কতগুলো কিটক্যাট চকলেট বের করে তানিশার দিকে দিতেই তানিশা আজ কোনো বাধা ছাড়াই সেটা নিতেই আয়ন হুট করেই হঠাৎ তানিশার হাত ধরে ঘুরিয়ে পেছনভাবে জড়িয়ে তানিশার ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তানুরানীর ব্যবহার কেমন চেঞ্জ লাগছে, সে কি তাহলে অবশেষে আমার প্রেমে পড়েই গেল? আয়ান এমন কথা বলতেই তানিশা আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে আয়নের দিকে ঘুরে বলল, একদম আপনার প্রেমে পড়িনি, শুধু মানবতা দেখিয়েছি। ও তাই? সত্যি? আসলে ভেবে বলছো? সত্যি তো? তানিশা বুঝলো ওর বারবার বলায় আয়ান সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে মজা নিচ্ছে, তাই মুখ ফুলিয়ে বলল, আপনি একটা চাতা। বলে চলে আসতে নিলে আয়ান ওর হাতটা ধরে ফেলতেই তানিশা ওভাবে আয়ানের দিকে মুখ ফেরাতেই ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কি বিয়ে করবে আমায়? জানি না। চলো ওই বেঞ্চটাতে বসি,
আয়ান কথাটা বলতেই তানিশা ব্রেঞ্চের দিকে তাকাতেই আয়ান তানিশার নরম তুলতুলে হাতটা নিজের শক্তপোক্ত হাতের মধ্যে নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলল, বেঞ্চের দিকে ইশারা করে, জানো তোমার হাত ধরে নির্জন রাস্তায় হাঁটার কত শখ আমার। রাতে ঘুমানোর আগে রুমের বারান্দায় বসে তোমার ঘাড়ে মাথা রেখে গল্প করার কত শখ। তোমায় বিয়ের সাজে দেখার কত শখ আমার। তোমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার কত শখ। বাসর রাতে আমার এলোপেথারি আদরের পর যখন তুমি লাল শাড়ি মাথায় সাদা তোয়ালে পেঁচিয়ে আমার সামনে আসবে, সেটা দেখার কত শখ। আয়ান ওর ইমোশনাল কথাগুলো বলার মধ্যে তানিশা ফোরন কেটে বলল, না মাত্রই জানলাম। তানিশার সামান্য কথাটুকু আয়ানের রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল। দেখে আয়ান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে বলল, কলা গাছ মানে? কষ। বুঝলাম না। বলছি কলা গাছ অনেক কষ। বলে ফিসফিসিয়ে আওড়ালো। আনরোমান্টিক মেয়ে একটা। তানিশা আয়নের কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আয়নের দিকে তাকিয়ে থাকতেই আয়ান তানিশার এমন চাহনির মানে বুঝতে পেরে ও ডান হাত দ্বারা তানিশার ঠোঁটের দুপাশে আলতোভাবে ধরে পড়ল। আপনাকে আর বুঝতে হবে না, এখানে বসুন। তানিশা আয়নের কথা মতো বেঞ্চে বসতেই আয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসে শূন্য হাতে তানিশার দিকে তাকিয়ে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে তানুরানী। আপনি কি হবেন আমার সারা জীবনের সুখ দুঃখের সাথী করতে চাই, থাকবেন আমার সাথে? আয়নের কথায় তানিশা চুপচাপ মাথাটা নিচু করে রাখতেই আয়ান আবার বলল, বিয়ে করবেন আমায়? জানি না। তানিশা পুনরায় একই কথা বলতেই আয়ান নিঃশ্বাস ফেলে বলল, অন্য কাউকে বিয়ে করবে? তানিশা কিছু না বলে চুপচাপ বসে থাকতেই আয়ান এবার বিরক্ত হয়ে ওর দুবাহুতে হাত রেখে বলল, শোনো মে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে, সে তুমি যখন করো। যদি না করি? করবে করবে। ওভার কনফিডেন্স? না। তাহলে? তোমাকে সব সময়ের জন্য সময় দিয়েছে, তবে আমি ব্যতীত অন্য কারোর চিন্তা মাথায় আনবে এজন্য নয়। আজ হোক কাল হোক তুমি খান বংশের ছোট ছেলে আজমান খান আয়ানের অর্ধাঙ্গিনী হবে। বাধ্য করবেন? না, তুমি নিজ ইচ্ছে আমাকে ভালোবেসে বিয়ে করবে। বলে উঠে চলে আসতে নিলে তানিশা আয়নের হাত ধরে বলল, এখনই চলে যাবেন? থেকে কি হবে? সরি। বলে তানিশা আয়নের হাতটা ছেড়ে দিতেই আয়ান আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়ালো না, বাইক স্টার্ট দিয়ে চলে এলো। কারণ সে চায় না তানিশাকে কোনো বিষয়ে জোর করুক, তানিশা ওর কোনো রুট ব্যবহারে কষ্ট পাক, সেটা সে চায় না। তানিশার বয়স কম বড় হোক, তখন মেয়েটা আয়নকে ঠিকই বুঝবে ভেবে আয়ান চলে আসতেই তানিশা সেদিকে তাকিয়ে আয়নকে চলে যেতে দেখে তার বুকে কেমন ব্যথা করে উঠল। কেন উঠলেও সে জানে না, তবে রাস্তায় দাঁড়িয়ে সেটা এখন ভাবলেও না, বরং গ্লাসটা হাতে নিয়ে বাসার মধ্যে চলে এলো। আরিশ তখন বাড়ি ফেরার পথে তার মৌয়ের জন্য দুটো আইসক্রিম কতগুলো চকলেট কিনে ফুল স্পিডে বাইক রাইড করে বাসায় এসে বাইক পার্কিংয়ে পার্ক করে বাড়িতে ঢুকলো। জ্যোতিকে সবার সাথে বসার ঘরের সোফার উপরে বসে সবার সাথে গল্প করতে দেখে সেদিকে এগোতে নিলে আরিশের উপস্থিতি টের পেয়ে সবাই গল্প করার মধ্যে একবার আরিশের দিকে তাকাতেই জ্যোতিও সবার মতো আরিশের দিকে চোখ পড়তেই আস্তে করে উঠে সেখান থেকে চলে আসতে নিলে আরিশ ভ্রুকুচকে বলল, মৌ। জ্যোতি আরিশের ডাকে দাঁড়ালো না, হেঁটে সানজিদা খানের কাছে চলে যেতে আরিশও জ্যোতির পিছু যেতে যেতে বলল, মৌ। তবে প্রতিদিনের তুলনায় জ্যোতির অভিমানটা আজ একটু বেশি মনে হলো, তাই কোনোরূপ আরিশের ডাকে সারা শব্দ না করে চুপচাপ সানজিদা খানের কাছে না গিয়ে ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর বাহু টেনে ঘুরিয়ে ওর দিক করতেই জ্যোতি নিজের বাহু থেকে আরিশের হাতটা ছাড়িয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে নিলে আরিশ জ্যোতির বাহু পুনরায় চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে চটা কণ্ঠে বলল, মৌ, সমস্যা কি তোর? জানিস না তোর মুখ ঘোরানো দেখলে আমার রাগ হয়, সহ্য করতে পারে না এটা। ছাড়ুন আমায়। মৌ, আমাকে রাগাস না, নয়তো। আরিশ কথাটা বলতেই জ্যোতি আরিশের হাত দুটো নিজের বাহু থেকে ছিটকে সরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, নয়তো কি করবেন আপনি? হ্যাঁ, মেরে ফেলবেন? মারুন, মেরেই ফেলুন। দুইবার তো আপনার জন্য মরতে গিয়েও ভাগ্যের জোরে ফিরে এসেছি, এবার না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। মৌ, আমি তোকে ব্যথা। চুপ করুন। ব্যথা দিতে চান না, অথচ সেটাই করেন। আপনার দেয়া করা অত্যাচারে আমার শরীর পুরো ব্যথা হয়ে আছে। কতবার বলেছিলাম আমার ব্যথা লাগে, শুনেছিলেন আপনি আমার ব্যথা? অসভ্য, আপনি একটা অসভ্য লোক। একদম আসবেন না আমার কাছে। জ্যোতি এভাবে এতগুলো কথা মুখের উপর বলে ফেলায় ওর স্মরণে ছিল না ও কার সাথে এই কথাগুলো বলছিল। যখন ওর স্মরণে এলো ও কি কি বলে ফেলেছে, তখন আরিশের ভয়ে কথা বলাটা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে মাথাটা নিচু করে ভয়ে কাচুমাচু করতেই যখন দেখলো আরিশ কোনো কথা বলছে না,
তখন সেখান থেকে দৌড়ে পালানোর জন্য সিঁড়ি পর্যন্ত আসলেই উপরের ঘর থেকে মনিও নিচে নামার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় দুবোন কেউ কাউকে না দেখে ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে ব্যথায় দুজনেই চিৎকার করে বলে উঠল। এমনিতেই যুথি আরিশকে কথাগুলো বলে ফেলায় ভয় ছিল, এখন আবার ঠাস করে মেঝেতে পড়ে পায়ে ভীষণ ব্যথা পেয়ে কেঁদে উঠল। মনে ব্যথা পেয়ে না কাঁদলেও ব্যথার জায়গায় হাত চেপে ছোট ছোট চোখ করে যুথির দিকে তাকিয়ে আরিশ ততক্ষণে দৌড়ে এসে যুথির পাশে বসে ওর সমস্ত শরীর পাগলের মতো দেখতে দেখতে বলল, মো আমার জান, কোথায় ব্যথা পেয়েছ দেখি, কাঁদে না আমার সোনা। বলে যুথির শরীর পা দেখার মধ্যে ওদের পড়ে যাওয়ার খবর শুনে সবাই বসার ঘরের উপস্থিত হতেই আরিশের এমন পাগলামি দেখে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আরিশের দিকে তাকিয়ে থাকার মধ্যে আরিশ আবারও যুথির কান্না থামানোর জন্য যুথিকে বুকের সাথে চেপে বলল, এই তো আমার সোনা, কাঁদে না। কোথায় ব্যথা পেয়েছ বলো না আমায়, এই বলো না, এভাবে কাঁদিস না। যুথি তখনও দু হাতে পা চেপে আরিশের বুকে মাথা রেখে কাছে। আরিশ যুথির চেপে রাখা হাতের দিকে তাকিয়ে যুথির পা দু হাতে নিজের কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, আমার পাখি এখানে ব্যথা পেয়েছ? যুথি আরিশের কথায় ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, ব্যথা লাগছে, ছাড়ুন। আমি একটু দেখি, এক্ষুনি ভালো হয়ে যাবে। না, আপনি ব্যথা দিবেন, আমি আপনাকে দেখাবো না। আরিশ যুথির ব্যথা পাওয়া পাটা হুট করে ডানে পা চাপ দিতেই যুথি হঠাৎ আবারও ব্যথা পেয়ে কেঁদে উঠলেই আরিশ বলল, এই তো আমার সোনা, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। না না, ভালো হয়নি, আপনি আরো ব্যথা দিয়ে আমার পাটা পুরোপুরি ভেঙে দিয়েছেন। এখন আমি পঙ্গু হয়ে যাবো, আর হাঁটতে পারবো না। এখন তো আপনি খুব খুশি তাই না, আমার পাটা ভেঙে ফেলেছেন? যুথি শুধু শুধু ফালতু বকবক করতেই আরিশ হুট করেই যুথিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে বলল, মুখ থেকে আর কোনো কথা বের হলে একদম কোল থেকে ফেলে দেব। আরিশ কথাটা বলতেই যুথি আরিশের ভয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু আরিশের ওপর অভিমানটা যেন পাহাড় সমান হলো। কই সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, আবার নিজেই চাপ দিয়ে পাটা পুরো ভেঙে দিল। এখন ওকে হাসপাতালে না নিয়ে বলছে কোল থেকে ফেলে দেবে। আরিশ যুথিকে কোলে করে নিয়ে যেতেই মনি বেকুব বনে ওদের যাওয়ার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল, এই ভেবে, কই আমিও তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, কিন্তু আরিশ ভাই তো একবারের জন্য জিজ্ঞেস করলো না। ছোট আপু, তুমি ব্যথা পেয়েছ? মনি ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকতেই লিমা খান মনির কাছে এসে মনি কোথায় ব্যথা পেয়েছে জিজ্ঞেস করতেই মনি বলল, না, আমি তেমন ব্যথা পাইনি মেজমা, মনে হয় একটু বরফ দিলে ঠিক হয়ে যাবে। মনি কথাটা বলতেই লিমা খান ওকে উঠিয়ে বসার ঘরের সোফায় বসিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মনির পায়ে দিয়ে দিলেন। আরিশ যুথিকে টেনে বুকের মধ্যে নিয়ে ওর কপালে চুমু খেয়ে বলল, তোকে ভীষণ ভীষণ ভালোবাসি মৌ। আমি আপনাকে একটুও ভালোবাসি না, না না না। কেন তুই আমাকে ভালোবাসিস না? কারণ আপনি পচা 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 পচা। কি করেছে আমি? আপনি অনেক লুচ্চা লুচ্চা লুচ্চা। কিন্তু আমি তো কোনো লুচ্চামি করলামই না। আপনি অনেক লুচ্চামো করেছেন। আরিশ যুথিকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানার ওপর বসিয়ে নিচে মেঝেতে বসে যুথির পা দুটো কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পা দুটোতে চুমু খেয়ে বলল, আমার পাখির সোনা পা। বলে পা দুটোতে এক এক করে আবারও চুমু খেলো। তবে আরিশ যুথির পায়ে চুমু খেতেই যুথি আরিশের থেকে পাও সরিয়ে এনে বলল, ছবেন না আপনি আমায়। মৌ আমি? হ্যাঁ জানি তো। এখন আপনি বলবেন আপনি এসব ইচ্ছে করে করেননি, ভুল করে হয়ে গেছে তাই তো। কিন্তু শুনুন, আমি আর আপনার সাথে কথা বলবো না, মানে বলবো না। এখন জোর করবেন তাই তো, স্বামীর অধিকার কাটাবেন তো। যুথির কথাগুলো বলতেই আরিশ দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, তুই আমার কাছে নিজের ইচ্ছে আসবে। বলে উঠে সেখান থেকে চলে আসতে নিলে দরজার নক করার শব্দ পেয়ে বলল, দরজা খোলাই। আরিশ কথাটা বলতেই লুসিয়ান দরজাটা ঠেলে ভেতরে এসে বলল, ভাই তোমার সাথে কথা ছিল। লুসিয়ান কথাটা বলতেই আরিশ একবার যুথির দিকে তাকিয়ে ফের লুসিয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুই বাগানে যা, আমি আসছি। লুসিয়ান চলে যেতেই আরিশ যুথির কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, সরি মৌ, খুব করে সরি। আরিশ আরও কিছু বলতে নিলে যুথি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই আরিশ আর কিছু বলতে চেয়েও বলল না, চুপচাপ হেঁটে বাগানে চলে আসে লুসিয়ানের কাছে। আরিশ লুসিয়ানের কাছে এগিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, কি করতে চাস তুই এখন? ভাই, we've got a flight tomorrow. I don't know what to do.
মাথার চুল দু হাতে দুপাশ থেকে খামচে ধরে। বাবা কি বলেছিস? Yes, কি বলেছে? Dad said to talk to everyone, but Mom told Dad not to. Your uncle and auntie will never marry their daughter to a boy in a faraway country. They won't send their daughter to a distant land. I don't feel good, brother. It's impossible to live without her. আমার বোনকে ভালো রাখতে পারবি? আমার মতো রাগ সামলাতে না পেরে আবার কষ্ট দিবে না তো? আরিশ কথাটা বলতেই লুসিয়ান আরিশের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য কণ্ঠে বলল, Are you comparing yourself to me? Do you think you and I are the same? No one can love the way you do. If anyone could understand the depth of your love, then well. Anyway, I can give you one promise. Your sister will never be in pain because of me. I won't let her suffer. লুসিয়ানের কথা শেষ হতেই আরিশ তপ্ত শ্বাস ফেলে বলল, আমি যেরকম শিখিয়ে দিয়েছিলাম বলেছিস? Yes, but your sister is something else. She actually gave me two slaps on my cheeks just for saying that. লুসিয়ানের কথায় আরিশা বা হাতের আঙুলে মুখ টিপে হেসে উঠতেই লুসিয়ান দুঃখ প্রকাশ করে বলল, ভাই তুমি হাসছো? ভাই তুমি হোসো না তো? কই না তো। আরিশ লুসিয়ানকে সিরিয়াস হতে দেখে হাসি রেখে লুসিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমাদের বাগানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, যেরকম বলেছে শুধু কাজটা সেরকম করবে, বাকিটা আমি দেখে নেব। দুভাই আরও বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে দুজনে সেখান থেকে চলে আসে। আরিশ বাগান থেকে রুমে এসে জ্যোতিকে রাতের খাবার না খাইয়ে ঘুমিয়ে যেতে দেখে পুনরায় তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেও না খেয়ে দরজা লক করে বিছানায় এসে ঘুমন্ত জ্যোতিকে টেনে বুকের মধ্যে নিয়ে আবারও নিঃশ্বাস ফেলে জ্যোতির কপালে চুমু খেয়ে পুনরায় এরকম কয়েকটা চুমু খেয়ে নিজেই হেসে জ্যোতির মাথায় কপাল ঠেকিয়ে ঘুমিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপ ক্লান্ত শরীর বাবা চাচাদের সাথে বাড়ি ফিরল রাদীপ বসার ঘরে সোফায় গা এলিয়ে দিতেই রোদ ইতস্তত করে কোনোরকম জড়তা কাটিয়ে রাদীপের কাছে এগিয়ে জিজ্ঞেস করে বলল, ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত করে দিব? রাদীপ রোদের আলতো কথায় চোখের উপর দিয়ে রাখা হাতটা সরিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, দে। রোদ রাদীপের থেকে সম্মতি পেয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে ঠান্ডা পানির লেবুর শরবত বানিয়ে রাদীপের হাতে এনে দিতেই রাদীপ সেটা খেয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলতেই পাশ থেকে মাহমুদ খান বলে উঠলেন, রোদাম্মা, আমার ছেলে আপনার সম্পর্কে স্বামী বলে আপনি শুধু তাকেই শরবত বানিয়ে দিলেন? আমিও তো আপনার সম্পর্কে শ্বশুর হই, আমাকেও তো একটু দিতে পারতেন। মাহমুদ খান কথাটা বলতেই রোদ কেশে উঠে বিষম খেল। পেছন থেকে লিমা খান 3 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে বাকি 3 জনের হাতে দিতে বললেন, তুমিও পারো। রোদ কতটুকু মেয়ে বলো তো? এই বয়সে কি সংসার সামলানো বোঝে? তাছাড়া আমরা তো আছি। বলে উনি রান্নাঘরে চলে যান বড় যা ছোট জায়েদের সাথে রাতের খাবারের সাজাতে। ওনারা সব খাবার টেবিলে রেডি করে সবাইকে ডাকতেই সাফওয়ান খান থেকে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসে সানজিদা খান আরিশ জ্যোতিকে দেখতে না পেয়ে বললেন, আরিশ, মৌকে ডাকোনি? ওরা খাবে না? ওনার কথায় রোদ নরম কণ্ঠে বলল, না বড় মা, আরিশ ভাই কিছুক্ষণ আগে আমি নিচে আসার সময় বলেছে যদি ঘুমিয়ে গেছে, সেও খাবে না। খাবে না? এত বড় রাত না খেয়ে থাকবে দুজন? ওনার কথায় সাফওয়ান খান বললেন, তুমি খাও, ওদের খিদে পেলে এসে খেয়ে নিবে। সাফওয়ান খান কথাটা বলতে সানজিদা খান সবাইকে খাইয়ে পরে নিজেরা খেতে বসতেই ফারিকে দেখতে না পেয়ে উনি পুনরায় জিজ্ঞেস করলেন, ফারি কই? ও খাবে না? সানজিদা খানের কথায় মমিনা খান চারপাশ দেখে বললেন, হ্যাঁ তাই তো, মেয়েটাকে তো সন্ধ্যার পর থেকে নিচেই দেখলাম না। শরীর ঠিক আছে তো? ওর কথা বাদ দাও। এটা কেমন কথা? হ্যাঁ বড় ভাবি, ওকে এখানে আসতে হবে না, আমি খেয়ে ওর রুমে খাবার দিয়ে আসবো। মেহজাবিন খান কথাটা বলতেই কেউ কিছু বুঝতে না পারলেও ইন্দ্রিয়া তাইনিন ঠিকই বুঝলেন উনি কেন ফারিকে টেবিলে খাবার খেতে ডাকছেন না। ওনারা খাবার খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে রেখে বসার ঘরে এসে জিরানোর জন্য সোফায় বসতেই ইন্দ্রিয়া তাইনিন মেহজাবিন খানের উদ্দেশ্যে বললেন, মেহজাবিন আপু, আপনার সাথে কিছু কথা ছিল।
উনি কথাটা বলতেই মেহজাবিন খান হাসি দিলেন। ওনার মনে যেটাই থাকুক, ইন্ডিয়া টাইনির এখন খান বাড়ির গেস্ট, সে সাপেক্ষে উনি নতুন কোনো সম্পর্ক হয়তো ওনাদের সাথে করবে না, তাই বলে গেস্টের সাথে খারাপ ব্যবহার উনি সেটা কখনোই করবেন না। তাই উনি হাসি দিয়েই বললেন, হ্যাঁ আপু বলেন। আসলে আমি আপনার কাছে কিছু চাইতাম, যদি। ওনার কথা শেষ হওয়ার আগে মেহজাবিন খান বলেন, দেখেন আপু, আমার কাছে আপনি এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমরা হয়তো দূর দেশে থাকি, তবে আমার ছেলেটা খুব ভালো। আপনার ছোট মেয়ে। না আপা, আপনার প্রস্তাবটা ভালো, তবে আমার মেয়েকে আমি বিদেশি ছেলের কাছে বিয়ে দিব না। মেহজাবিন খান কথাটা বলতেই ইন্দ্রিয়া তাইনিন আর কথা বাড়ালেন না, তপ্ত নিঃশ্বাস ফেললেন। উনি চেয়ে না পেলে দ্বিতীয়বার আর কথা বাড়ান না, কারণ ওনার কাছে আত্মসম্মানটা অনেক, যদিও চাওয়াটা ওনার স্বভাবে নেই। বিশ্বের নামকরা বিলাসবহুল ধনী জিয়াং লুইজির গ্র্যান্ড রানার স্ত্রী উনি, কোনো কিছুর অভাব নেই। কোনো জিনিস চাওয়ার আগেই সামনে হাজির হয়, সেখানে আজ দ্বিতীয়বারের মতো চাইলেন ছেলের জন্য। তবে ওনার আবদার মেনে যদি মেহজাবিন খান ওনার মেয়েকে ওনাদের কাছে দিতেন, তাহলে ইন্ডিয়া তাইনিন ওনার সবটুকু দিয়ে ফাড়িকে আগলে রাখতেন। ইন্ডিয়া মুখটা ছোট করে সেখান থেকে চলে যেতেই দোতলা করিডোরের রেলিং ধরে দাঁড়ানোর লুসিয়ান ওদের কথায় বাঁকা হেসে সেখান থেকে রুমে চলে যায়। রোদ রুমে এসে বিছানা গোছাতেই রাদীপ ততক্ষণে রুমে এসে দরজা নক করে বিছানার কাছে রোদের পাশে দাঁড়িয়ে পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে দিয়ে দেয়। রোদ চকলেট দুটো দেখে বেশ অবাক হলো, তবে সেটা রাদীপকে বুঝতে দিল না, নিজের মধ্যেই রাখলো। রাদীপ রোদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত দুটো তুলে চকলেটগুলো দিয়ে বলল, তোর জন্য। রোদ তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে রাদীপ রোদের থেকে সরে আসতে নিলে রোদ বলল, রাদীপ ভাই। কি বলবি বল। একটু আজও দিবেন। কথাটা বলে চোখ মুখ খিচে রইল রোদ। রোদ তখনও চোখ মুখ খিচে বন্ধ করে আছে দেখে রাদীপ রোদের দু বাহুতে হাত রেখে মুস্কি হেসে বলল, কোথায় আদর দেব? রোদকে তোতলাতে দেখে রাদীপ রোদের কপালে আলতো চুমু দিয়ে বলল, রোদ, আমি জানি না তোকে কোনোদিনও ভালোবাসবো কিনা, তবে আমি চাইবো তোকে ভালোবাসতে, তোকে বউয়ের প্রাপ্তটুকু দেওয়ার। নির্দ্বিধায় কিছু ইচ্ছে হলে অবশ্যই আমাকে বল। আমি এই আদর। ঠিক আছে, ভীষণ আদর দিব। লাইট নিভিয়ে আয়। রোদ আর দাঁড়িয়ে রাদীপের কথা সহ্য করতে পারল না। ও বোঝাতে চাইল কি আর রাদীপ বুঝল কি? রোদ লজ্জা প্লাস ভয়ে দু হাতে চোখ মুখ ঢেকে রাখতেই রাদীপ নিজেই বাতিটা নিভিয়ে রোদকে নিজের সাথে একটু একটু করে মিশিয়ে নিল। ভালোবাসা সুখ সুখ জিনিসে দুজন নিতান্তই হারিয়ে গেল তাদের বৈধ ভালোবাসার অন্তরালে। রাতের আধারের মতো কাটছে সময়, না কেউ থামিয়ে রাখতে পারছে, না কারো জন্য থেমে আছে, শুধু পলকে পলকে পার হচ্ছে। ঠিক তেমনই আরো একটি সুন্দর সকালের সূচনা পেরিয়ে মধুরোদ উকি দিল দুনিয়ার বুকে। কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, তাদের না আছে কোনো পাওয়ার বেদনা আর না আছে কোনো কিছু হারানোর হতাশা। তারা মুক্ত আকাশে ডানা মেলে উঠতে ব্যস্ত। শহরের ছোটাছুটি কত গাড়ির তীব্র হর্নের শব্দ, তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। তেমনি খান মহলের কর্তীরা সকালে সবার ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত। কিন্তু ঘুম নেই ফাড়ির চোখে। ফাড়ি সেই কালকে সন্ধ্যার পর লুসিয়ানের কথায় ব্যথিত হয়ে ছাদ থেকে নেমে এসে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে, সেই সময় থেকে এখন সকাল 8টা অবধি একইভাবে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে। সারা রাত সে শুধুই নীরবে চোখের জল ফেলেছে। কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ, বুক ফাটা কষ্টের বেদনা। তবে তার মন তখন চিৎকার করে কেঁদে বারবার একটা কথাই বলতে চাইছিল, ভালোবাসাটা অন্যায় না, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আর আমি জেনে শুনে কেন সেটা করলাম? হে আল্লাহ, আমার এত কেন কষ্ট হচ্ছে, কেন আমি সহ্য করতে পারছি না? হে আল্লাহ, হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন, নয়তো আমার হৃদয়ের ব্যথাটা কমিয়ে দিন। ফারি যখন অজস্র যন্ত্রণায় কাটিয়ে কান্না করছিল, তখন সময় পেরিয়ে কখন যে রাত হয়ে গিয়েছিল এটা সে স্মরণে আনতে পারেনি। রাতের খাবার নিয়ে মেহজাবিন খান যখন ওকে ডাকতে ওর রুমে এসে দরজা নক করেছিল, তখন ফারি অনেক কষ্টে নিজের কান্নাটাকে আটকে কোনোরকম বলেছিল, আম্মু, আমি খাবো না, তুমি নিয়ে যাও।
মেহজাবিন খান মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না। ফারি কেন খাবে না সেটা ওনার জানা, কারণ লুসিয়ান যখন ফারিকে কথাগুলো বলছিল তখন উনি ছাদের দরজায় দাঁড়িয়ে ওদের সব কথাই শুনছিলেন। যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক সেই সময় উনি ছাদ থেকে নেমে আসেন। মেহজাবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতেই ফারি আবারও কান্নায় ভেঙে পড়ল। সেই থেকেই এখন সকাল 8টা। ফারির চোখে এখন কান্নাটাও যেন আসে না, কেমন নিস্তেজ হয়ে গেছে ছোট্ট শরীরটা। চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণ ফুলে টইটুম্বুর হয়ে গেছে। চোখের ভেতর সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে। চেহারাটা কেমন শুষ্ক হয়ে গেছে, চুলগুলো হয়ে আছে এলোমেলো। ফারি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো রেখে তার উপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল। হঠাৎ করে আনমনে তাচ্ছিল্য হেসে উঠে আওড়ালো, যে এই দুনিয়ার বুকে আর থাকবেই না, তার আর কিসের কষ্ট? যার দেহটা অন্যের নামে পরিপূরক, সে কি করে সেটা আড়ালে রাখবে? ফারির কথাগুলো হয়তো খুবই সামান্য, তবে এর মর্মার্থ বিশাল আকাশের মতো। সে শুধু ফারি নিজেই জানে। আজও প্রতিদিনের মতো শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতেই জুথি তেতে উঠে তেজ দেখিয়ে শরীরের উপর থেকে আরেশের হাত পা সরিয়ে নেমে যেতে নিলে আরেশ ওর হাত ধরে টেনে আবারও বিছানায় ফেলে টেনে বুকের মধ্যে নিয়ে বলল, কই যাচ্ছ? আচ্ছা চুপ থাকো, বলতে হবে না, তবে আমার বুকের মধ্যে এইভাবেই থাকো। থাকবো না আমি আপনার বুকের মধ্যে। ঠিক আছে যা। বলে আরিশ জুথিকে ছেড়ে দিতেই জুথি উঠে সেখান থেকে চলে আসতেই আরিশ সেদিকে তাকিয়ে বাঁকা হাসলো। অতপর মনে মনে আওড়ালো, আমার বোকা মৌ বোকা তোরে ঘুরে ফিরে সে আমার বুকে আসতে হবে। সময়টা মনে হয় মধ্য দুপুর। খানমহলে সবার ব্যস্ততা। আজ ইন্ডিয়ার তাইনিন ওনারা নিজ দেশে ফিরে যাবেন। সেই সুবাদে ওনাদের আপ্যায়ন যথাযথভাবে করায় বিভিন্ন খাবার নিজ হাতেই করেছেন বাড়ির কর্তীরা। ওনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রুমে রেস্ট নিতে বললেন। বিশেষ করে ইন্ডিয়ার তাইনিন ওনাদের, কারণ ওনাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। তবে এখনও খানমহলে ফেরেনি আরিশ। সেই সকালে উঠে না খেয়ে বেরিয়ে গিয়েছিল। আয়ানকেও সাথে করে নেয়নি, কি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সানজিদা খান পরপর মহলের মেইন দরজার দিকে তাকাচ্ছেন ছেলেটা আসলো কিনা দেখার জন্য। সানজিদা খানকে পরপর দরজার দিকে তাকাতে দেখে পাশাপাশি কাল সন্ধ্যার পর থেকে লুসিয়ানের হাবভাব সব মিলিয়ে মেহজাবিন খান সেদিকে তাকিয়ে ঘুমরানো মুখেই বলল, বড় ভাবি, আরিশ আব্বু মনে হয় এখনো আসবে না। ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো। কি হয়েছে তোমার? কেমন মুখটা ফ্যাকাশে লাগছে? না বড় ভাবি, তেমন কিছু না, আসলে মনটার মধ্যে কেমন জানি করছে, কিছু ভালো লাগছে না। আচ্ছা, একটু স্যালাইন গুলে খাও, ঠিক হয়ে যাবে। কেমন থমকানো পরিস্থিতি, গুমড়ে আছে। খানমহলের ছেলে মেয়েদের ছোটাছুটি আজ যেন তার কেউই নেই। থাকবে কি করে? চঞ্চল জুথি সে নিজের রুমে দরজা আটকে ঘাপটি মেরে বসে আছে। রোদ তাহলে সে তো বরাবরের জন্য ঠান্ডা প্রকৃতির। বাকি রইল ইভা, সে তো তার জামাইয়ের সাথে জামাইয়ের বাড়িতে, যদিও সেও রোদের মতো ঠান্ডা প্রকৃতির। তবে ভাই বোনদের সাথে থাকলে সেও টুকটাক গল্প করে। আর রইল বাকি ফারি, সে যেখানে থাকবে সেখানে মানুষ মনমরা হয়ে থাকতেই পারবে না। আর তার সাথে যদি হয় জুথি, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আজ দুজনার কেউই নেই। ফারি দুপুর এলিয়ে যেতে বিছানার উপর থেকে হেলিয়ে রাখা মাথাটা তুলে মেঝে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সবকিছু কালো অন্ধকার হয়ে যেতেই ভীম রেখে পুনরায় মেঝেতে পড়ে বিছানার চাদরটা খামছে ধরল। হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে এই দুপুর অবধি না খেয়ে একইভাবে বসে থাকা। আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতেই ফারি উঠে বিছানায় বসে কিছু একটা মনে মনে আবারও ভাবা অনুযায়ী কাভারের কাছে গিয়ে একদম নতুন ভাঁজ করা ভাঙা একটা গোল ফ্রক হাতে নিয়ে ম্যাচিং সব কিছু নিয়ে গোসলের জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফারি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল্য হাসল। অতপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভিজে টপ টপ পানি পড়া চুলগুলো আশ্রয় ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসিয়ে তার পাশে রাখা চুড়ির আলনা থেকে এক মুঠো গাঢ় নীল রঙের চুড়ি নিয়ে দুভাগে দুই হাতে পরে নিল। সাথে হালকা শ্বাস, ঠিক ততটুকুই যতটুকু মৃত্যুর পর অন্য মানুষ তাকে সাজিয়ে দিতে কবরে সজ্জিত করার জন্য। সেটাই ফারি নিজের হাতে নিজেকে সাজিয়ে নিল। মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করেই না
নিজেকে সাজায়, কিন্তু দিন শেষে চরম সত্য মৃত্যু তাকে বেছে নিতেই হয়, হয়তো স্বইচ্ছায় নয়তো অনিচ্ছায়, তবে সেটা সেও দুনিয়ার চরম তিতা সত্যি। ফারি নিজেকে শেষ দেখায় যখন অতি ব্যস্ত, তখন অপর প্রান্তে লুসিয়ান ঠিক তার উল্টোটা। এখন বেলা প্রায় 3:23। লুসিয়ান সারা ঘরে পায়চারি করছে। লুসিয়ান কারো একটা ফোনের অপেক্ষা করছিল। ওরে এমন আরও কিছু মিনিট পায়চারি করার মধ্যে হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে বলল, ঠিক 4টা বাজে হেলিকপ্টার চলে আসবে। তুমি কখন আসবে? আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছে। আশা আরিফের সাথে কথা হয়ে গেলে লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটল ফারির রুমের দিকে। ফারি যখন নিজেকে দেখতে ব্যস্ত, এমন সময় দরজায় কড়াঘাতের শব্দ পেয়ে সেদিক থেকে মনোযোগ সরিয়ে আবারও আয়নায় তাকাতেই পুনরায় দরজায় কড়াঘাত করে লুসিয়ান বলল, ওপেন দ্য ডোর ফারি। ফারি দরজার বাহিরে মায়ের জায়গায় লুসিয়ানের গলা পেয়ে নাক ফলিয়ে চোখ থেকে পানি ফেলে ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রেখে সেখান থেকে উঠে দরজার কাছে এসে বলল, প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তাহলে কেন এসেছেন? আই উইল সে দ্যাট লেটার, ফার্স্ট ওপেন দ্য ডোর। বললাম তো প্রয়োজন ফুরিয়ে গেছে, তাহলে কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, যেহেতু চলে যাচ্ছেন শেষবারের জন্য, আবারও কি আপনার ইচ্ছে হলো ওই? ফারির কেন? সত্যি কথাটা গায়ে লাগলো বুঝি? গার্লস ননসেন্স টক, দে ওভারথিঙ্ক থিংস ফর নো রিজন. What is not explained, the understand too much. That's their nature. দেখুন, যেটা বুঝিয়েছি। Will you open the door, or should I call everyone in the house and tell me exactly what our relationship was? মানে? My head is getting hot, but open the door. Otherwise, right now. ততক্ষণে ফারি রাগের বশে দরজা খুলে দিতেই লুসিয়ান ভেতরে আসতে না আসতেই পুনরায় ওর গালে ঠাটিয়ে চড় লাগিয়ে বলল, লজ্জা হওয়া উচিত আপনার মতো মানুষদের। ঘৃণা করি আপনাকে, ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে একটা মানুষের মুখে থুতু ফেলতে মনে চায়। বলে লুসিয়ানকে বের করে দিতে নিলে লুসিয়ান হুট করে ফারির দু বাহু চেপে দেয়ালের সাথে মিশিয়ে বলল, সুযোগ থাকলে থাপ্পড়ের প্রতিশোধ রোমান্স করে মিটিয়ে নিতাম, জাস্ট এখন সময় নেই হাতে, তাই দ্রুত চলো। বলে ওর বাহু ছেড়ে ডান হাতটা ধরে বের হতে নিলে ফারি ঠাই জায়গায় দাঁড়িয়ে বলল, মানে? এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাব? শ্বশুর বাড়িতে। বেঈমান অর্ধ পাগল লোক, আমার হাত ছাড়ুন। হাত একেবারে শ্বশুর বাড়িতে যাওয়ার পরই ছাড়া পাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কোনো বেঈমানের সাথে আমি দ্বিতীয়বার? ফারি আরও কিছু বলতে নেবে তার আগেই লুসিয়ান ওর হাত টেনে রুম থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি থেকে নেমে আসলো। বিকেল হয়ে আসার দরুন বাড়ির সব মানুষই বসার ঘরে সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিলেন। আজ সাফওয়ান খান, সাইফুল খান দুজনই বাসায়। দুজনের কেউই অফিসে যায়নি, শুধু রাদীপ মাহমুদ খান দুজনেই গিয়েছেন। দুপুরে খেতে আসায় ওনারাও আর যাননি। রাদীপ দুপুরে খেয়ে আর নিচে নামেনি, ক্লান্তিতে বিছানায় শুতেই রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। আয়ান রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে সকালে, এখনও ফিরেনি। তাই চার ভাই কর্তেরা এক জায়গায় বসে খোশ গল্প করার মধ্যে লুসিয়ান হঠাৎ ফারির হাত ধরে এভাবে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতেই ফারি লুসিয়ানের ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল, হাতটা ছাড়ুন বলছি। ওদের এভাবে দরজার দিকে যেতে দেখে মেহজাবিন খান উঠে তাড়াতাড়ি ওদের সামনে আসতে নিলে হঠাৎ বাগানের দিকটা থেকে ঝপঝপ আওয়াজ পেয়ে ভ্রু কুঁচকে তাকাতেই তৎক্ষণে লুসিয়ান ফারিকে নিয়ে বাগানে চলে আসতেই ওনারা সবাই এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতেই ততক্ষণে তীব্র শব্দের ঝংকার তুলে মাত্র হেলিকপ্টারটা ল্যান্ড করল আরিসদের বিশাল বাগানটায়। গাছের চিকন চিকন ডালগুলো হেলিকপ্টারের তীব্র বাতাসে ভেঙে বাগানের বাতাসের ন্যায় উড়িয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তেই সবাই তাকালো গাড়ির পার্কিং এরিয়ায়। সেখান থেকে আরিশ শাহাদাত আঙুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাগানের দিকে আসে। আরিশকে আসতে দেখে সবাই ওর দিক থেকে চোখ সরিয়ে লুসিয়ানের দিকে তাকিয়ে বলল, এসব কি হচ্ছে এখানে?
সাফওয়ান খানের কথায় লুসিয়ান কোনো উত্তর করল না। মাথাটা নিচু করে ফাড়ির হাত সেভাবেই ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতেই উপর থেকে ইন্ডিয়া তাইনিন যুথিমণি এত তীব্র কিছুর শব্দ বাগান থেকে পেয়ে উপর থেকে ওরাও দ্রুত পায়ে নিচে এসে এসব দেখে অবাক চোখে তাকাতেই লুসিয়ান ততক্ষণে ফাড়িকে এক প্রকার জোর করেই হেলিকপ্টারে ওঠাতেই মেহজাবিন খান দৌড়ে সেদিকে যেতে যেতে বললেন, আরে আপনারা চেয়ে চেয়ে কি দেখছেন? আমার মেয়েটা। ততক্ষণে ইন্ডিয়ার তাইনিন ছেলের এমন কাজে ভ্রু কুঁচকে বললেন, হোয়াট আর ইউ ডুইং উইথ দিস? হাউ ডু ইউ ইউজ দেম? Those who don't keep even when asked, Bo. There is no point begging them. You wanted it, but they are saying they want to keep. That's why I took my would-be bow in such a way that no one could stop me. বলে হেলিকপ্টারে উঠে দরজাটা টেনে দিতে সাথে সাথে হেলিকপ্টারের পাংখা গোল গোল ঘুরিয়ে সেটা আকাশের দিকে উঠতে শুরু করলো। হেলিকপ্টারটা মাথার উপর উঠে যেতেই মেহজাবিন খান চিৎকার করে বললেন, আরে এই ছেলে আমার মেয়ে। বলে উনি মাটিতে বসে পড়তেই সানজিদা খান দ্রুত পায়ে ওনার কাছে এসে দুই বাহুতে হাত রেখে বললেন, মেহজাবিন, তুমি এভাবে? বড় ভাবি, আমার মেয়েটা ওই ছেলেটা নিয়ে গেল ভাবি। কান্নাটা আগে থামাও ভাবি। আমি বলছিলাম না আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়ে, আরিশ আব্বু, আমার মেয়ে। আগে শান্ত হও মেহজাবিন। এতক্ষণের হুট করে হয়ে যাওয়া ঘটনাটা কারো মাথায় তেমন ঢুকলো না। কি থেকে হঠাৎ কি হয়ে গেল। সবাই যখন মেহজাবিন খানকে থামাতে ব্যস্ত তখন আরিশ ওনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বলল, কান্না করো না সেজমা, ফারি ভালো থাকবে। আরিশ কথাটা বলে ওনার কাছে গিয়ে ওনাকে দাঁড় করিয়ে কিছু বলবে তার আগেই মেহজাবিন খান কান্না জড়িত কণ্ঠে বলেন, আরিশ আব্বু, আমার মেয়ে। হ্যাঁ সেজমা, ওই ছেলেটা একটা বিদেশি ছেলে। তুমি চিন্তা করো না। ও চিন্তা করব না? আমি বলছি তো আরিশ। আমি লুসিয়ানকে 7 বছর ধরে চিনি। ও কেমন আমি জানি। শুধু তোমাকে এতটুকু বলতে পারি, আমার উপর যতটুকু ভরসা তোমাদের, তোমরা ঠিক আমাকে যতটা ভরসা করো, ছেলে হিসেবে লুসিয়ান তার থেকে ঊর্ধ্বে। কিন্তু সেজমা, আমি তোমাকে অনেক আগে বলতে পারতাম লুসিয়ানের সাথে ফারি, কিন্তু বলিনি। আমার জানা ছিল তোমার বিদেশি ফরেন টাইপ ছেলে পছন্দ না, তাই ও এখানে থাকাকালীন কথাটা বললে দেখা যেত তুমি রাজি হতে না, পরিস্থিতিটা জটিল হতো, তাই এই সিদ্ধান্ত নেয়া। মানে? হ্যাঁ সেজমা, লুসিয়ান কাঁদছিল, তোমার মেয়েকে হারিয়ে ফেলে ভয়ে কাঁদছিল। ও ভীষণ ভালোবাসে তোমার মেয়েকে। আমি ওর হয়ে এতটুকু কথা দিতে পারি, ফারি ভালো থাকবে, তোমার ভাবনা থেকো। আরিশ কথাগুলো বলতেই সবাই কেমন নিশ্চুপ হয়ে গেল। আরিশ ছেলেটা রাগী উন্মাদ টাইপের, কিন্তু কোনো কিছু বলা কিংবা করার আগে ভবিষ্যতেরটা কল্পনা করে নাই। তাই এ নিয়ে মেহজাবিন খান আর কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতেই ইন্ডিয়া তাইনিন সবার মুখোমুখি হয়ে মাথাটা নিচু করে বললেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কখনো ভাবিনি আমার ছেলে এমন করবে। আমি আপনাদের সবার সামনেই আপনার মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম, কিন্তু মেহজাবিন আপু না করায় আমি দ্বিতীয় কথা বাড়াইনি। কিন্তু ইন্দ্রিয়া আপু, আপনি দয়া করে এভাবে বলবেন না। মেহজাবিন মেয়েদের ছাড়া থাকেনি তো, তাই ওর এমন মেয়েদের প্রতি একটু বেশি মায়া। 2 দিন গেলে ঠিক হয়ে যাবে। ওনার সাথে কথা বলার মধ্যেও সাফওয়ান খান আবার আরিশের দিকে তাকিয়ে বললেন, কাজটা কি ঠিক হলো বাবা? আব্বু, আমি বাবাইকে বলে দিয়েছি ওরা সুইজারল্যান্ডে ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগে দিবেন। তারপর ওর কথা শেষ হওয়ার আগে সাফওয়ান খান সাইফুল খানের দিকে তাকিয়ে বললেন, ভাই তোর? না ভাই, আমার কিছু বলার নেই। আরশি যেহেতু বলেছে, তাছাড়া আরশি ওদের 7 বছর ধরে চেনে, তাছাড়া খারাপ মনে হয়নি। ছেলেটা যথেষ্ট ভালো, তাছাড়া জ্ঞানটার্নার যথেষ্ট ভদ্র মানুষ, শিক্ষিত ফ্যামিলি। তাছাড়া উনি কোথায় আর আমি, সম্বন্ধ এমনি তো আসতো না, কপালে ছিল বলে এসেছে, ততটা ভাবিনি। মেহজাবিনের জন্য ও রাজি ছিল না বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার, তাই বিয়েটা অতটা ভেবে দেখিনি। ভাইয়ের পক্ষ থেকে কোনো আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইন্ডিয়া তাইনিনের দিকে তাকিয়ে বলেন, আপনি কষ্ট নেবেন না।
বিয়ের বিষয়টা আমরা ধুমধাম করেই করব ইনশাল্লাহ। বলে বিষয়টা স্বাভাবিকভাবে নিতে না পারলেও নিঃশ্বাস ফেলে সবাইকে ভেতরে আসতে বলে নিজেও চলে এলেন। সাফওয়ান খান চলে আসে, আরিশ, ইন্দ্রিয়া, জুথি বাদে সবাই মহলের ভেতর চলে আসেন। সবাই চলে যেতেই ইন্দ্রিয়া আরিশের কাছে এসে বললেন, আমার ফ্লাই ক্যান্সেল করে দিয়েছে। তোমার বাবাই তাকেও বলে দিয়েছে তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে। আচ্ছা, ধন্যবাদ। কিসের জন্য? সব বড় বড় জটিল বিষয়গুলো খুব ছোট করে মিটিয়ে দেওয়ার জন্য। ওনার কথায় আরিশ চুপ হয়ে যেতেই উনি আর কথা বাড়ালেন না, চুপচাপ বাড়ির ভেতর চলে গেলেন। উনি চলে যেতেই জুথিও ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতেই জুথি ওর হাত দুটো নিজের হাত থেকে ছাড়িয়ে পুনরায় চলে আসতে নিলে আরিশ আবারও ওর হাত টেনে কাছে এনে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? ছাড়ুন আমার হাত। মেজাজ গরম করিস না। যে মেজাজ সব সময় আগুন হয়ে থাকে তার আবার গরম আছে নাকি? মৌ? কিসের মৌ? হ্যাঁ, কোনো মৌ নেই আপনার। বলে আবারও ওর হাত ছাড়িয়ে নিতেই আরিশ ওর বাহু চেপে একটু জোরেই বলল, মৌ সরি বললাম তো। সরি বললে কি সব সমাধান হয়ে যায়? মৌ যেতে দিন আমায়। দিব না। আরিশ কথাটা বলতেই জুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে করতে আরিশ আবারও বলল, আমি না ছাড়লে কোনোদিনও ছাড়া পাবি না, আর যদি এমন কিছু করার চেষ্টা করিস সেটা তোর ফাও চেষ্টা। আরিশ এতটুকু বলে থেমে আবার বলল, যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারি সেখানে তাকে ছেড়ে দেওয়া, এটা মাথায় আরো বিলাসিতা। কি করতে পারেন আপনি? এভরিথিং। আচ্ছা, মরতে পারবেন আমার জন্য? মুখে যত কথা। বলে আবারও নিজেকে ছাড়াতে নিলে আরিশ ওকে ছেড়ে দিয়ে বলল, আমার মৌ আমাকে চেনেই না, বউয়ের জন্য মরা আরিশ খানের কাছে ক্ষুদ্র। তাহলে মরুন, মরে গিয়ে দেখান। বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে। বলা তো আর যায় না, এই লোক কখন আবার খেপে যায়। জুথি চলে তো গেল ঠিকই, রেখে গেল এক হিংস্র পুরুষকে। তার ধারণাই নেই এই পুরুষ তার জন্য ঠিক কতটা দূরে যেতে পারে। আরিশ আর ঢুকলো না বাড়ির ভেতর, বাইক নিয়ে বেরিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যা শেষ হয়ে এখন প্রায় রাত। আরিশ তখন বাড়ির ভেতরে আসেনি দেখে সানজিদা খান ওকে ফোন করতেই ফোন বন্ধ পেয়ে আয়ানকে ফোন দিতেই আয়ান বলল, বড় মা, ভাই আমার সাথেই আছে। যদিও এখন অনেকটা রাত, তাই চিন্তাটা একটু না বেশি হচ্ছে। বিকেলে ওনার সেজুজাব মনটা ভালো না লাগছে বলল। তারপর মুহূর্তেই এরকম একটা ঘটনা ঘটলো। এখন তার মনটাও কেমন ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। তাই জায়েদের রাতের খাবার তৈরি করতে বলে রুমে চলে এলেন। আয়ান সব কাজ সেরে আরিশের বলা লোকেশন অনুযায়ী একটা লেগে যেতে দেখে আরিশ একটা ব্রেঞ্চের উপর পা দুলিয়ে বসে আছে। আয়ান আরিশকে পা দুলিয়ে বসে থাকতে দেখে সেখানটায় এগিয়ে আরিশের পাশে বসে বলল, ভাই। আয়ান আরিশকে কথা বলতে না দেখে ও চুপচাপ বসে থাকতেই আরিশ তাচ্ছিল কণ্ঠে বলল, একটা কথা জানিস? আরিশের কথায় আয়ান ওর দিকে তাকাতেই আরিশ বলল, ভালোবাসলে কেড়ে নিতে শিখো। রবীন্দ্রনাথের কথা মতো তা ঘুরতে দিও না। সে যদি দিন শেষে তোমার কাছে ফিরে না আসে, কারণ বিপরীত পক্ষের লোক যে ফাঁদ পেতে রাখবে না, এতে তুমি কি করে বুঝবে? তখন দেখা যাবে তুই মানুষটার অভাবে নিঃশেষ হয়ে গেলে। মানে? ভিলেন বুঝিস? হঠাৎ এই কথা বলছো? আমার হয়ে কিছু কাজ করবি? আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো তোমার? শাস্তি পাওয়া উচিত। কি হয়েছে ভাই, কি সব বলছো? বুঝতে পেরেছি বনু অভিমান করে কথা বলছে না তোমার সাথে, তাই তো? তোমার হয়ে আমি সরি বলে দেবো, যেন তোমার সাথে বনু আবারও কথা বলে। আয়ন কথাগুলো বলে বোকাপনে আরিশের দিকে তাকাতেই আরিশ এবার বসা থেকে উঠে বলল, তোকে দুটো জিনিসের তফাৎ বলি, নায়ক আর ভিলেনের পার্থক্য। এক, নায়ক তো সবসময় মহান হয়, তাই না? সব কিছুই করে, কিন্তু দেখা যায় এদের মূল উদ্যোক্তা ভিলেনই হয়। সমাজ, পরিবার, পরিজনদের ভিড়ে একদিন এরা হারিয়ে যায়। খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের খুশির জন্য দিয়ে দেয়, শুধু মহান ত্যাগ উপাধিটা পাওয়ার জন্য। ভিলেন সবার কাছে সে নামেই ভিলেন, তার শুধু টার্গেট একটাই, নায়িকা কিংবা নির্দিষ্ট একটা জিনিস। জীবন দিয়ে দিবে, তবু শেষ নিঃশ্বাস অবধি তার সেই জিনিসটা চাই। চাই মানে চাই, সে হোক বৈধ কিংবা অবৈধ। তবে ভিলেন হওয়া এতটা সহজ নয় যেখানে মানুষ তোমাকে অনায়াসে হারিয়ে দিতে পারবে। ভিলেন হলে এমনভাবেই হও যাতে সবাইকে টক্কর দিয়ে তুমি তোমার টার্গেটকে নিজের করে নেবে। সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন, আর ভিলেন শেষ অবধি কতদূর যেতে পারে ইতিহাস করে রাখবে। তাই আমার মতে নায়ক নয়, ভিলেন দরকার, তবে জীবন সুন্দর।
আরিশের এমন ঘুরে পেঁচানো কথায় আয়ান নড়ে চড়ে বসে বলল, তোমার কথা বুঝলাম না ভাই। যাই হোক, এখন বাড়ি চলো। নায়ক উপাধিতে নিজেকে কখনো হারাতে চাইনি। শুরু থেকে বড় বড় ভিলেন ছিলাম, তাই সেটাই থাকতে চাই। এতটুকু বলে থেমে আবার বলল, হিরো, ইটস ওকে, বাট ভিলেন ইজ ডিফারেন্ট। আয়ান আর বসে থাকতে পারল না, ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আরিশকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে ভাই? তোমাকে আজ এমন লাগছে কেন? আচ্ছা, আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দিবে? আয়ান আরিশের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই আরিশ বলল, আমার মৌ বলেছে আমি কি তার জন্য মরতে পারবো? আমার বউকা মৌচাক জানি না, তার জন্যই উন্মত ব্যালেন্স ছাড়া মানুষটা কি করতে পারে। তুমি এখন বাড়ি চলো, তোমার মাথা ঠিক নেই। কেমন অদ্ভুত লাগছে তোমাকে। আমি গলি ঘর ঠিক পর মুহূর্তে তুই আমার মৌকে কল করে ইনোসেন্ট গলায় বলবি আরিশ ভাইকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। আরিশ ভাইয়ের অবস্থা ভালো না, ব্যাস এতটুকুই। কে গুলি করবে তোমায়? কি বলছো এগুলো তুমি তখন থেকে? আমি করবো গুলি। তোমার মাথা কি নষ্ট হয়েছে? কি সব আবল তাবল বকছো? শোন, গুলি খাওয়ার পর বাঁচে কি মরে জানি না, তবে আমি যদি মরে যাই তবে আমার মৌকে আমার কবরের বা পাশটায় কবর দিস। অবশ্যই আমি মরার মুহূর্তের মাথায় তুই আমার মৌকে গুলি করবে। আয়ান আরিশের এমন কথায় বিরক্ত হয়ে আরিশের হাত ধরে নিয়ে আসতে নিলে আরিশ ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, মনে রাখিস আমার মৌ যেন বুঝতে না পারে গুলিটা আমি নিজেই নিজেকে করেছে। বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে আয়নের হাতে দিয়ে বলল, মৌকে দিবে। বলে পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে ট্রিগার অন করে বাঁকা হেসে বলল, অ্যাকশন। ব্যাস এতটুকু কথা। ততক্ষণে আয়ান বলতে চাইল, ভাই আমার কথাটা কিন্তু তারপর মুহূর্তেই শোনা গেল পিস্তলের চাপ দেয়া ট্রিগারের শব্দ। ঠুস শব্দটা হওয়ার সাথে সাথে আরিশ ও শব্দ করে পিছিয়ে যেতে যেতে তখনও মুখে বাঁকা হাসি ফুটিয়ে গিয়ে উঠল, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় রে, আমাকে অকারণে তোর শব্দ শুনিয়ায় বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে ডুবে রাখতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। আরিশ গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে যেতেই আয়ান বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, কি করলে এটা তুমি আরিশ ভাই? গুলি? আরিশের পেট থেকে গলগলিয়ে রক্ত বের হতে দেখে আয়ান দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলল, আরে রাবিশ, তুমি কি করলে এটা? পাগল তো নিজে ভালো বোঝায়। তুমি তুমি একটা উন্মাদ। তুমি। আয়ানের কথার মাঝে আরিশ পেট চেপে বসে পড়তেই আয়ান ঘাবড়ে গিয়ে বলল, ভাই তোমার কষ্ট হচ্ছে, এখন হসপিটাল নিয়ে যাব, চলো। বলে আরিশকে উঠাতে নিলে আরিশ ওর হাত ধরে বলল, তোকে কি বলেছে? ভাই এখন কথা বলার সময় নয়। আমার বউকে কল কর। শ্বাস উঠাতে উঠাতে কথাটা বলল, ভাই কলটা কর আয়ান। আয়ান আরিশের চোখ থেকে কষ্টে পানি বের হতে দেখে দিককুল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিতেই জুথি বসার ঘরে বসে থাকায় উঠে ফোনটা কানে ধরতেই আয়ান ভাঙা কণ্ঠে বলল, হ্যালো। আয়ানের কণ্ঠ এমন অদ্ভুতভাবে শুনে জুথি বলল, আয়ান ভাই। বনু, আরিশ ভাই গুলি করেছে। মানে? আয়ান ঠিকমতো বলতে না পারায় আরিশ ওকে কোনো রকম শ্বাস তুলতে তুলতে বলল, বল আরিশ ভাইকে কারা যেন গুলি করেছে। আয়ান আরিশের কথা মতো জুথিকে কথাটা বলতেই জুথি অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছো তুমি? মিথ্যে বলছো তাই না? বনু, বড় আব্বুকে বল তাড়াতাড়ি আসতে, ভাইয়ের অনেক ব্লিডিং হচ্ছে। এরকম ব্লিডিং হলে ভাই হয়তো বাঁচবে। ব্যাস জুথির আর শোনা হলো না। ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে যেতেই ভুবন কাঁপানো চিৎকার করে উঠে কান্না করে বলল, আরিশ ভাই আপনার কিছু হবে না, আপনার মৌ এক্ষুনি আপনার কাছে চলে আসছে। বসার ঘর থেকে জুথির এমন চিৎকার সাথে কান্নার শব্দ শুনে সবে বসার ঘরে আসতেই জুথির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সানজিদা খান ভ্রু কুঁচকে ওর পাশে বসে বললেন, কি হয়েছে মৌ? আরিশ ভাই আমার স্বামী।
ওর কান্নার রেশ এতটাই ক্রমশই বাড়ছিল যার দরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। যদিকে এভাবে কাঁদতে দেখে সঞ্চিতা খান পড়ে থাকা ফোনটার দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে ফোনটা কানে ধরতেই উনিও স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়েন। মুহূর্তেই খান মহলে নিয়ে আসে ভারী নিস্তব্ধতা। কারো যেন বিশ্বাস হওয়ার মতো না, সবার চোখেই জল এসে ভিড় করেছে সেই অনেক আগেই। সবার এমন নীরবতার মধ্যে যুথি চিৎকার করে কেঁদে উঠে সাফওয়ান খানের কাছে এসে ওনার হাত ধরে বলল, আব্বু আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে। তোমার ছেলের আমাকে প্রয়োজন। নিশ্চয়ই ওনার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আব্বু আমায় নিয়ে চলো। যুথিকে পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বললেন, এই তো মা, আমরা যাব। আয়ানের থেকে লোকেশনটা নিয়ে আমরা এক্ষুনি যাব। সাফওয়ান খান আয়ানকে কল করতেই আয়ান জায়গার লোকেশন পাঠিয়ে বলল, বড় আব্বু আমি ভাইকে হসপিটালে নিচ্ছি, তুমি সেখানে আসো। উনি আয়ানের থেকে লোকেশন নিয়ে চটজলদি গাড়ি বের করে লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতেই গাড়ি থামানোর সাথে সাথে যুথি গাড়ির দরজা খুলে দৌড়ে আসতে নিলে তৎক্ষণে চিৎকার করে কান্নার জন্য হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, কেমন ঝাপসা হতে লাগলো। পরক্ষণেই যুথি পড়ে যেতে নিলে রাদীপ পেছন থেকে যুথিকে ধরে দাঁড় করিয়ে বলল, সাবধানে। যুথির মাথার চক্করটা ছেড়ে যেতেই রাদীপের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বলল, কোথায় আপনি? এই দেখুন আপনার মৌ চলে এসছে। বলে পাশে তাকাতেই দেখে আয়ান চুপ করে মাথা নিচু করে বসে আছে। যুথি আয়ানকে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে বলল, আয়ান ভাই, আমার আরিশ ভাই কোথায়? আমাকে নিয়ে চলো তার কাছে। অতিরিক্ত কান্নার ফলে যুথির নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে। যুথি যখন অধিক ব্যস্ত হয়ে আয়ানকে বারবার জিজ্ঞেস করছিল তার আরিশ ভাই কোথায়, তখন অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে আসতেই যুথি ওনার কোনো কথা না শুনেই দৌড়ে ভেতরে গিয়ে আরিশের পাশে বসে ওর গালে হাত রেখে বলল, আরিশ ভাই, এই যে আমি চলে এসেছি, কথা বলুন, আমাকে বলুন কে আপনাকে গুলি করেছে। আমি ছাড়বো না তাকেও আমি গুলি করে দেবো আরিশ ভাই। আরিশ কোনো সারা শব্দ করছে না দেখে যুথি আবারও ফুপিয়ে কান্না করতে করতে বলল, সরি, খুব করে সরি। তখন ওভাবে না বলে আপনি তো বাইরে আসতেন না, আর কেউ আপনাকে গুলিও করতে পারতো না। কথা বলুন প্লিজ, আর কখনো আপনাকে ফিরিয়ে দেব না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে কেন কথা বলছেন না? এখন কিন্তু কাঁদবো, আমি খুব করে কাঁদবো, প্লিজ কথা বলুন। আরিশ কোনো কথাই বলছে না দেখে যুথি আরিশের হাতটা জড়িয়ে ফুপিয়ে বলল, আপনি রাগ করুন না, রাগ করে আমাকে মারুন, থাপ্পড় মারুন, রুম বন্দি করে রাখুন, কষ্ট দিন, ব্যথা দিন, তবু চোখটা খুলুন না প্লিজ। আমি অভিমান করবো না, আপনাকে ইগনোর করবো না, আমি সত্যি বলছি, চোখটা খুলুন না। তখনও যুথি আরিশের কোনো রেসপন্স না পেয়ে নেতিয়ে গিয়ে আরিশের বুকের উপর পড়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই চোখটা খুলুন না। এই দেখুন আপনার মৌ চলে এসেছে। আপনার মৌ আর কখনো অভিমান করবে না আপনার উপর। তবু চোখটা খুলুন প্লিজ। আমার কষ্ট হচ্ছে আপনাকে ছাড়া। আপনি জানেন না আপনার মৌ একটু কাঁদলে শ্বাসকষ্ট হয় তার। আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে আপনি কেন কাঁদাচ্ছেন আমায়? ও আরিশ ভাই চোখটা খুলুন। আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আপনার বাধ্য বউয়ের মতো সবকিছু শুনবো, তবু আমি এইভাবে ফেলে রেখে যাবেন না। আমি বাঁচতে পারবো না আপনি বিহীন। প্লিজ প্লিজ চোখটা খুলুন প্লিজ। ব্যাস, বাকি কথাটুকু আর বলা হলো না যুথির। তার আগেই নিস্তেজ হয়ে সেন্স হারিয়ে ফেলল। তখন ডক্টর বের হতেই খান বাড়ির সবাই ডক্টরের কাছে এগিয়ে ডক্টরকে জিজ্ঞেস করে বললেন, ডক্টর আমাদের ছেলে? কথা বলছেন না কেন ডক্টর? ওনাদের এমন ফ্যাকাশে চুপসে যাওয়া মুখ দেখে ডক্টর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে ওনাদের বুঝিয়ে বলার জন্য বললেন, মানে কি বলতে চাইছেন আপনি?